আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভারতের আনন্দবাজার পত্রিকাতে গতকালকে আজকেই একটা প্রতিবেদন দেখলাম। সেখানে লেখা বিশাল একটি প্রতিবেদন। সেখানে অনেক ঘটনা, অনেক তথ্য দেয়া আছে। নব্য আওয়ামী লীগের আগমন হতে যাচ্ছে বাংলাদেশে। মানে হলো শেখ হাসিনার নেতৃত্ববিহীন একটি আওয়ামী লীগ নতুন করে গঠিত হতে যাচ্ছে। সেই আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা এবং তার পরিবারের কেউ থাকবে না। এমন খবরে মোটামুটি তোলপাড় চলছে। কারা আওয়ামী লীগের নেতৃত্বে আসছে? তার মানে কি আওয়ামী লীগ নতুন করে আবারও আসছে শেখ হাসিনাবিহীন? এটিকে কিভাবে গ্রহণ করবে আমাদের দেশের মানুষ? এর সম্ভাবনা কতটুকু আছে, এর বাস্তবায়ন কতটা সম্ভব বলে আমাদের আলোচকরা মনে করেন, সেটি নিয়ে কথা বলব প্রিয় দর্শক। পাশাপাশি আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির শীর্ষ নেতারা সাক্ষাৎ করেছেন। সেখান থেকে বেরিয়ে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সরকারের আচরণে বা সরকারের সাথে, সরকার প্রধানের সাথে কথা বলে তিনি অসন্তুষ্ট। তিনি সন্তুষ্ট নন, কারণ নির্বাচন বিষয়ে বিএনপির যে দাবি দেওয়া, বিএনপির যে অবস্থান, সেটির সাথে সরকারের অবস্থান মিল। কারণ আমরা দেখেছি ডক্টর আসিফ নজরুল বলেছেন যে আমরা সংস্কার যদি না করতে মানুষকে জবাব কি দিব। কিন্তু অপরদিকে আজকে 8 মাস হতে চললো, মানুষকে জবাব দেওয়ার মতো তেমন কিছু দেখেছে কিনা আমাদের আলোচকরা বলবেন। একরকম আবারও মুখোমুখি অবস্থানে রয়েছে সরকার এবং বিএনপি। পাশাপাশি সরকারের কাছাকাছি দল যাদেরকে আমরা জানি, এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, তার প্রধান নেতা নাহিদ ইসলাম বলেছেন যে প্রধান কয়েকটি সংস্কার ছাড়া কোনোভাবে নির্বাচন দেয়া হবে না, দিতে পারবে না। পাশাপাশি সারা বাংলাদেশে বিএনপির দখলেই রয়েছে প্রশাসন। এই মুহূর্তে নির্বাচন দিলে কোনোভাবে সুষ্ঠু নির্বাচন হবে। ব্যাপারটা কি তাই কিনা, এসব নিয়ে আজকের আমাদের আলোচনা। প্রিয় দর্শক, আমাদের সাথে রয়েছেন জনাব অধ্যাপক ফরহাদ হোসেন, তিনি রাজনৈতিক বিশ্লেষক। আছেন জাহিদুল করিম চৌধুরী পলাশ, তিনিও একজন রাজনৈতিক বিশ্লেষক। আছেন ইসমাইল হোসেন সম্রাট, তিনি সভাপতি বাংলাদেশ জন অধিকার পার্টি, এবং রয়েছেন ইমরান নাইম, তিনি সদস্য জাতীয় নাগরিক পার্টি। আমি শুরু করতে চাই জনাব জাহিদুল করিম চৌধুরী পলাশ, আপনাকে শুরু করতে চাই। আপনি কিন্তু এখন আনমিউট করবেন। বিষয়গুলোকে কিভাবে দেখছেন? অনেকগুলো বিষয় আমি সামনে এনেছি, আরো কিছু বিষয় যদি থেকে থাকে আপনার কাছে এসেছেন। আপনার ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় সাগর ভাই এবং আমার শ্রদ্ধেয়, পরম শ্রদ্ধেয় ফরহাদ ভাই, ছোট ভাই ইসমাইল এবং ইমরান আমার সাথে প্রথম হয়তো প্রত্যক্ষ হচ্ছে। তো যাই হোক, সবার প্রতি অভিনন্দন এবং আমার কৃতজ্ঞতা। আপনার দর্শক শ্রোতার প্রতিও আমার ভালোবাসা রইল। আচ্ছা, আপনি অনেকগুলো জিনিসের অবতারণা করেছেন। আমরা প্রথম কোনটা দিয়ে শুরু করি? আপনি একটা কথা বলেছেন যে 8 মাস অতিবাহিত হতে চললো, জনগণ দৃশ্যমান কোন সংস্কার দেখেনি। আমি এই জায়গাটা থেকেই একটু বলি, জনগণ সংস্কার দেখেনি মানে তো সংস্কার তো চাপিয়ে দেবে না, এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন। তো এখন সংস্কার এমন কোনো বিষয় না যে সংস্কারগুলোর আসলে মূলত রাষ্ট্র মেরামতের জন্য যেটা প্রয়োজন, সেটা আপনি যেটা বলেছেন, আপনার কথাটা একমত, সেটা এখনো হয়নি। হ্যাঁ, সেটা হয়নি। এটা যেমন দিকটা ঠিক, এটা একা একা যদি সংস্কারটা করতে যায় সরকার, তাহলে এইটাতে আরো নানা বিতর্ক তৈরি হবে। এই নানা বিতর্ক তৈরি হয়ে এটা আরো তালগোল পাকিয়ে যাবে। যার কারণে সংস্কারটা ওনারা একটা গুছিয়ে প্রথম একটা জুলাই চার্টার করার কথা, একটা জাতীয় সনদ তৈরি করার কথা, সেখানে সবাই স্বাক্ষর করবে, সেই আলোকে সংস্কার শুরু হবে। এখন যদি সাদামাটা ভাবে আমরা আমাদের যারা সহযোদ্ধারা আছেন, এই যে বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলেন, বা আপনার বিশেষ করে আপনার মতো যারা মানে কাছাকাছি যারা আছেন, শো করেন বা এখন অনেকে অ্যাক্টিভিজম করেন, ওনাদের দেখে শ্রদ্ধা রেখে বলতে চাই যে তারা মানে যেভাবে বিষয়টাকে প্রশ্ন করে, অনেক সময় আপনার শোতেও আসেন, এসে যেভাবে প্রশ্ন করেন যে কি কি সংস্কার আমরা দেখেছি, সংস্কারটা এই সংস্কার দেখতে হলে এটার জন্য সময় লাগবে। এটার জন্য সব দলের জাতীয় ঐক্যবদ্ধ শুরু হবে। তারপরে যেটা শুরু হয়েছে, এটার প্রথম 8 মাসে সংস্কার কমিশন গঠিত হয়েছে, তাদের কাছে রিপোর্ট। বড় প্রশ্ন হলো সংস্কারের নামে আসলে এই সরকার একটা লম্বা সময় ক্ষমতা থাকবার চিত্র দেখতে পাচ্ছে বা সম্ভাবনা দেখতে পাচ্ছে। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে এমনটা ইঙ্গিত দেওয়া হচ্ছে। আপনি তা দেখছেন কিনা? কারণ হলো সংস্কার করছি, গত 8 মাসে কি সংস্কার হয়েছে আপনি বলুন। বিএনপি যে কথাই বলুক বা বাংলাদেশের জনগণ যাহাই বলুক, বাংলাদেশের জনগণ তো এটা বলছেও না। বাংলাদেশের জনগণের যদি আমরা পালস বোঝার চেষ্টা করি, ওরা তো বলছে যে না, আমরা আগে সংস্কার চাই, যতদিন লাগে সংস্কার করুক। এখন একটা রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মী, এটা মিলেই তো জনগণ, এটা মিলে তো রাষ্ট্র না। একটা রাজনৈতিক দল রাজনৈতিক দলের জায়গায় রাজনৈতিক দল, রাজনৈতিক সমর্থক কর্মী আলাদা জায়গা, আর ব্যাপক কষ্টে জনগোষ্ঠীকে মিলে হলো আপনার মানে একটা রাষ্ট্র। আর রাষ্ট্র হলো ব্যাপক পরিধিতে। এখন একটা কথা শুধু জনগণ চাচ্ছে, মানে জনগণ এখন নির্বাচন চাচ্ছে, নির্বাচন তো অবশ্যই চাইবে, কিন্তু আমার কথাটা হলো যে আমরা যে লম্বা সময় থেকে যাওয়ার কথা বলি, সেই জায়গাটাতে আমাদেরকে, ওই জায়গাটাই কেন আমরা লক্ষ্য রাখি না?
আমি বারবার আমার বিভিন্ন শো গুলাতে কিন্তু আমি একই কথা বলি, এই কথা তো সুরাহা কেউ উত্তর দিতে পারে না। আমার কথা হলো উনি বলেছেন ডিসেম্বর থেকে জোর, কালকে বিএনপির সাথে মিটিং করেছে একই কথা বলেছে। এখন ওখানে ভিতরে কথা বলানোর পর আইন উপদেষ্টা বলেছেন ওনাদেরকে দেখে হ্যাপি মনে হয়েছে, বাইরে এসে বলেছেন আমরা হ্যাপি না। এখন আমরা তো ওই দলই করি। এখন আমার কথা হলো যে ওই দলের চিন্তা চেতনাকে যেহেতু আমরা লালন করি, ওই দল করি মানে চিন্তাকে লালন করি, তাদের আদর্শ লালন করি। এখন এই আদর্শ লালন করতে গিয়ে আমরা বলছি যে ঠিক আছে, আমরা ওই জোনটাকে মাথায় রেখে, বর্ডার লাইনটাতে মাথায় রেখে আমরা ওই পর্যন্ত অপেক্ষা করতে চাই। কারণ ওই পর্যন্ত যদি অপেক্ষা করি, এটার অর্থ তো এই না বলছে ডিসেম্বর থেকে জুন, তাহলে ডিসেম্বরের আগেও তো নির্বাচন হতে পারে। কিন্তু ওই জায়গাটা যেতে পারছি না। এখানে একটা যে ওই যে তথাকথিত মৃত্যুর কথা বলা হচ্ছে, মানে সংস্কার যদি জুন বা ডিসেম্বরের মতো না করতে পারে, তার মানে আসিফ নজরুল সাহেব যেটা বলছেন, আমরা মানুষকে কি জবাব দিব? মানুষকে জবাব দেওয়ার জন্য যে সময়ের মধ্যে এই সংস্কার প্রয়োজন তার জন্য না করতে পারে, তার মানে আরো সময় নিবে তারা? উনি তো আমরা কেন ওনার পুরো বাইটটা শুনছি, উনি তো পুরোটাই বলছেন জুন মানে জুন। এবার উনি বিচার করতে পারলো, বিচার করতে পারে নাই, সংস্কার করতে পারছে পারে নাই, এটা ব্যর্থতা নিয়ে যাবেন, কথা তো সোজা। এখন এটাতে কথা দিয়েছে কিন্তু হাসিনা না, যে সকালে একটা এটা ডায়রিয়া মাউথ না। আমি বলছি কথা দিয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনূস। আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা তো হোমেজিক্যালি একটা কথা বলে দিলে ওরা সফল হলো, ওই আজ পর্যন্ত ওনাকে কি সুইং করানো গেছে? উনি যেই কথাটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া থেকে শুরু করছেন যে জুন থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, মাঝখানে যত সাংবাদিক ইন্টারভিউ দিয়েছেন একই কথা বলেছেন, তারপরে বিমস্টেক সম্মেলনে গিয়ে একই কথা বলেছেন, বিএনপির নেতৃবৃন্দ যখন গিয়েছেন একই কথা বলেছেন, উনি কি ওনার জায়গা থেকে নড়েছেন? এবং আপনি যেটা বললেন আইন উপদেষ্টা পুরো বক্তব্যটা শুনলে তিনি বারবার অন্তত 2 বার বলেছেন যে জুন মানে জুন। আর আরেকটা কথার সাথে তো আমাদের একমত হতেই হবে, কারণ ওনারা যদি সংস্কার করতে না পারে, এটা আপনার সাথে গতবারও আমি বলে গেছি, এক সপ্তাহ হয়নি, যে সংস্কার করা এবং এই সরকারের একটা কিছু নৈতিক দায়িত্ব তাদেরও আছে। এটা যেমন রাজনৈতিক দলের আছে, জনগণের কাছে তাদের জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি যাই বলি, একইভাবে এই সরকারও তো জনগণ দ্বারা বিপ্লবের মাধ্যমে গঠিত, তারাও তো একটা কমিটমেন্ট দিয়েছে। তো তাদের কমিটমেন্টের কোনো চেষ্টা তারা করবে না। এখন কথা হলো তাদের জন্য তো আবার জনম অপেক্ষা করবে না। তো ওনারা তো এটা বলে নাই যে যদি আমরা না পারি, আবার যদি বলতে থেকে যদি ডিসেম্বরের ভিতরে করতে না পারি, কিন্তু যদি না পারি, এই যদি কিন্তু ওখানে নাই, কিন্তু পুরো স্টপ। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব শ্রদ্ধেয় নেতা, উনি যেমন বলেছেন ডিসেম্বর আমাদের কাট অফ টাইম, ঠিক তেমনি আমি দেখেছি সরকারের পক্ষ থেকে বলেছে জুন আমাদের কাট অফ টাইম। এটা তার আগেও হতে পারে, বিভিন্ন স্বাধীন বিবেচনায়, রমজান বিবেচনায়, ঈদ বিবেচনায়, বর্ষা বিবেচনায় হতে তো পারে। কিন্তু আমার কথা হলো আমরা আরেকটু পথ পর্যন্ত আগায় যেতে অসুবিধা কোথায়? এখন আমরা যদি মানে এই প্রেশারটা যদি না দিয়ে আমরা যদি সংস্কারের প্রেশারটা দিতাম, আপনি আমার কথা যে সংস্কার মানে কি, যেমন বিএনপি এখন সাদামাটা ভাবে সবাই বলছে তো যে আমরা আজকেও তারা মিটিং এ বলেছেন, সালাউদ্দিন সাহেব বলেছেন আমরা এতগুলো সংস্কারে একমত হয়েছি, ওনাদের আন্তরিকতা, সংস্কার প্রস্তাব তো বিএনপি প্রথম নিয়ে এসেছে। এখন বাকিটা যদি বিএনপি একটু প্রেশারাইজ করে, যে বিএনপি যদি সহযোগিতা করে, প্রেশার না, আমি আরো সফট ল্যাঙ্গুয়েজ বললাম, বাকি সংবিধান মানে এগুলো যদি পরিবর্তন করে দেয়, বিএনপির ভূমিকায় তো এখানে উজ্জ্বল থাকবে। হাসনাত আব্দুল্লাহ যে একটু আগে একটা স্ট্যাটাস দিয়েছে, সেটি হলো যে রয়ের স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না। কাদেরকে ইঙ্গিত করেছে বলে আপনার মনে করেন? মানে রয়ের সাথে এখন পর্যন্ত সে বিষয়টাকে মানে ইয়ে করে গেছে, মানে অনুজ্জ রেখেছে। সুতরাং আমাদের মনে হয় আমরা এখন বিষয়টা নিয়ে আনুমানিকভাবে, আমি অন্তত বলতে চাই না, যদিও আমি জানি হ্যাঁ বা কোন দিকে ইঙ্গিত করেছেন, এটা আমরা সভা করলেই বা এখানে কম বেশি আমরা বুঝি। কিন্তু কথাটা হলো যে এরকম কিছু তো আছেই এখানে, যে রাজনীতি আজকে জামাতকে নিয়ে যেটা দেখলাম, এটা তো আবার করা কাণ্ড। জামাত কালকে সকালে, গতকালকের মার্কিন যুক্তরাষ্ট্রের যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আসলেন, যে কূটনীতিকরা আসে, তাদের সাথে দেয়া বক্তব্য যে আমরা রমজানের আগে নির্বাচন চাই, তাহলে ফেব্রুয়ারির আগে, তাহলে যা বিএনপির সাথে বিএনপি ডিসেম্বরে চায়, তাহলে সেটা 1 মাসের ব্যবধানে, খুব বেশি ব্যবধান না। এর আগে কিন্তু জামাত কি বলছে যে আমরা যৌক্তিক সময় চাই। এখন আবার জনগণের বিভিন্ন চাপের জামাত আবার দেখা গেল দেখে জামাতের আমির সাহেব উনি আবার আজকে আবার যে ওনার ইউরোপীয় ইউনিয়নে ওনার মানে দেশগুলোতে সফর করলেন, মিট দ্য প্রেস একটা আয়োজন করলেন, সেখানে তিনি আবার বললেন যে কি না, ডক্টর মোহাম্মদ ইউনূসের টাইম ফ্রেমটা ঠিক আছে, আমরা টাইম ফ্রেম বেঁধে দেওয়ার পক্ষে নই। আজকে আবার উনি কথাটাকে ঘুরিয়ে নিলেন। এই জিনিসগুলো তো ওনাদেরকেও তো, আমি তো মনে করি জামাতও মাঝে মাঝে ভারতের খপ্পরে পড়ে যায়, মাঝে মাঝে জামাতেও তো ভারতের খপ্পরে পড়ে যাচ্ছে, বিভ্রান্ত হচ্ছে। অথচ এই জামাতেরকে মানে বাদ দেওয়ার জন্য বিএনপির সাথে এটা কন্ডিশন দেওয়া হয়েছে যে এই ভয়ে
দেখেন জামাতে ইসলামের নেতা উনি বেগম জিয়ার সাথে বৈঠক করলেন লন্ডনে, তারেক রহমান সেখানে উপস্থিত ছিলেন। তার 2 দিন আগেই ভারতীয় মিডিয়াতে আসছে যে বাংলাদেশে বিএনপিকে শর্ত দেওয়া হয়েছে জামাতকে ত্যাগ করার জন্য। এখন জামাত ভয়ে গিয়ে, হ্যাঁ আমার কথা আমি স্পষ্ট এটাই বলবো, ভয়, তারা এই যে একটা ভয় দেখালো যে জামাতকে বিএনপি বাদ দিয়ে যদি রাজনীতি করে বা তাহলে ভারত থেকে সর্বাত্মক সহযোগিতা পাবে, তাহলে ভারতের ওই মনোবাসনাটাকে যেন যথার্থভাবে কাজ না করতে পারে, ওরা গিয়া তড়িগড়ি করে বেগম জিয়ার সাথে দেখা করলেন। এইটা হলো জামাতের রাজনীতি। তো জামাতের এই রাজনীতি কাকে তুষ্ট করার জন্য? ওই যে ভারতকে তুষ্ট করার জন্য, বা ভারত যেন রুষ্ট না হয়, তাহলে বিএনপির সাথে মিশে যেতে, যেন তারা মিশে যেতে পারে, যেন বিএনপিকে, অর্থাৎ যত কিছু হচ্ছে, যেই দল, আমি সোজা বাংলায় করতে চাচ্ছি এটা, যে যেই চায় যেই চাচ্ছে তারাই কিন্তু মানে ভারতের নিয়ন্ত্রণে রাজনীতিটা করতে চায়। এখন ভারতের তারা যেই রাজনীতি করুক ভারতকে খুশি করবার বা ভারতের কাছে থাকবার, ভারতকে স্পর্শে রাখবার একটা চেষ্টা সব পক্ষ থেকে আছে বলে মনে করেন। আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারটা কিভাবে দেখেন? মানে আওয়ামী লীগের, আমি একটা মিনিট আমি বলি, আপনার কথা বলি যে এখন কথা হলো যে কি, ভারতকে তুষ্ট এবং রুষ্ট দুটাই কিন্তু ভারতকে মানে কাউন্টে রেখে, যদি জামাত রুষ্ট করে তাহলে এটা ধর ভারতকে মানে আপনার মাথায় রেখে, আবার তুষ্ট করলেও ভারতকে মাথায় রেখে। আর আমরা যারা চাচ্ছি, আমরা চাচ্ছি যে ভারত তুষ্ট এবং রুষ্ট দুইটার কোনোটাকে আমরা ভারতে দেখতে চাই। তাদের রাগেও আমার কিছু যায় আসে না, তাদের সোহাগেও, আমাদের আদর সোহাগেও আমাদের কিছু যায় আসে না। কথা আমাদের রাজনীতি পরিষ্কার। ভারতের প্রশ্ন আর আওয়ামী লীগের প্রশ্ন এই জায়গায় মীমাংসিত। এইটা নিয়ে সামনে যে রাজনীতি করতে যাবে তার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। এবার যাই হোক, এবং বাংলাদেশের জনগণের মনের ভাষণাও তাই। বাংলাদেশের মানুষ দেখবেন যে যারা ভারতের সাথে আঘাত করে, ভারত যাদের একটু পক্ষ নিবে, বাংলাদেশ দেখবে জনগণ ওই মানুষটাকে ঘৃণা করতে শিখবে। আর ভারত যাকে ঘৃণা করবে, যে দল মত ব্যক্তি, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারকেও, যেমন প্রফেসর ইউনূস সাহেবকে ভারত পছন্দ করছেন না, কিন্তু জনগণের পছন্দের প্যারামিটার কিন্তু ডেলি বাড়ছে। কেন বাড়ছে? কারণ সবাই বুঝে গেছে যে ভারতের চোখে চোখ রেখে প্রফেসর ইউনূস সাহেব কথা বলছেন, ওনার কূটনীতির কাছে তারা বারবার ধরাশায়ী হচ্ছে। উনি কোথাও কম্প্রোমাইজ করছেন না। উনি চীনকে দিয়ে কূটনীতিক পরিসর সাজিয়ে মোদির সাথে বৈঠক সাফল্যের সাথে করে গিয়েছেন। তারপরে আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ার সাথে সাথে উনি আমাদের বেশ কিছু আমদানি, সুতা তুলা থেকে শুরু করে অনেকগুলো ভারত থেকে আমদানি নিষিদ্ধ করেছেন। আমরা একটার পর একটা কিন্তু আমরা একটার পর একটা কিন্তু জবাব দিচ্ছি, যেটা বিগত হাসিনা সরকার কখনোই ভারতকে এরকম জবাব দেওয়ার কথা বলা হয়নি। এমনকি আমাদের বিডিআরদেরকে বলা হয়েছে, বর্ডার গার্ডকে বলা হয়েছে তাদেরকে পিঠ দেখানোর জন্য আমাদের দেশের মানুষকে হত্যা করে যাওয়ার পর। কিন্তু আপনি আজকে দেখেন যে ওই দিন যে মানে ব্যাংককে যে আলোচনা হলো, সেখানেও তো এই দাবি জানানো হয়েছে যে বর্ডারের মানে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। আজকে যেভাবে হোক হত্যাকাণ্ড তো একটা সীমানার ভিতরে এসেছে। কিন্তু এখন সবচেয়ে বড় কথা, শেষ বাক্যে বলে আপনার স্ট্যাটাস দিয়ে শেষ করি। আপনার একটা পোস্ট আমি দেখছিলাম যেখানে আপনি বলেছেন যে আসলে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা, অনেকটাই ভাষাটা মানে আপনার উপাদানটা এমন ছিল যে আগে ছিল নির্বাচনের মানে পক্ষ বিপক্ষ দুটা শক্তি, এখন 10টা শক্তি হয়ে গেছে। আসলে কে কোনটা চায় আমরা সঠিকভাবে ব্যাপারটা বুঝতেও পারি না, কিন্তু আমরা বুঝতে পারি। কিন্তু এত মত, এত বিশেষজ্ঞ, এত রকমের নিজেকে জাহির করা, আমার মনে হয় না যে এটার কোনো কারণ আছে। এটাতে জাতি বিভ্রান্ত হবে এবং অন্যান্য অপশক্তিগুলো এটার সুযোগ পাবে। আমি আপনার পোস্টার প্রতি শ্রদ্ধা জানাই এবং সবাইকে বলি এটার উপাদানটা বোঝার জন্য। আপনি বাংলাদেশ প্রকৃত চিত্রটা আপনার 10-12 লাইনের পোস্টে আপনি লিখে দিয়েছেন। এখন যদি এই যে এত তাল বাহানা হয়, জামাতের মতো ইয়া যদি এত তাল বাহানা করে, এখন আপনি যেটা বলছেন যে কাল ক্ষেপণের কোনো জায়গাতে আমরা দেখছি না। এটা তো প্রফেসর ইউনূস সাহেবের বক্তব্য। আমার বক্তব্যটা এটাই যে আমি অন্তত ব্যক্তিগতভাবে এখানে কোনো অবস্থাতে, আমি লম্বা হয়ে গেছে আপনার পার্টটুকু, আমি জাস্ট আরেকটা শেষ এক লাইনে যদি আপনার কাছে কোনো উত্তর থাকে, এই ধরনের সময় নিয়ে আসলে কি অন্যান্য বিষয়কে ফ্যাসিলিটেট করবার একটা মানে পরিকল্পনা কিনা অথবা পায়তারা কিনা আপনাদের ভাষায় যদি বলি, যে যেমন এই যে নব্য আওয়ামী লীগের আগমনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে, আওয়ামী লীগকেও কি পুনর্বাসনের জন্য কি সরকারই আসলে এই সময় নিয়ে একটা ফ্যাসিলিটেট করবার একটা চেষ্টা চালাচ্ছে কিনা? আপনার কাছে কি মনে হয়? পলাশ চৌধুরী। 2 মিনিট বলবো শেষ। এখন কথা হলো যে হ্যাঁ, আপনার সাথে আমি এখানে একমত এবং আমি এটা আশঙ্কা করি। আর এই আশঙ্কা করে আওয়ামী লীগকে ভিন্ন কোনো প্ল্যাটফর্মে এনে অন্য কোনো প্রলেপ দিয়ে যেন আওয়ামী লীগ সেই সুযোগটা পায়, সরকারের পক্ষ থেকে কেউ সেই সুযোগটা দিচ্ছে হয়তো। আমি একটা আশ্চর্যবোধক চিহ্ন রাখলাম। কারণটা আমি বলি, এটার জন্য দায়ী আমাদের দেশের বড় বড় রাজনৈতিক দল থেকে শুরু করে ছোট রাজনৈতিক সবাই।
ওই যে আপনার স্ট্যাটাসের ধারাবাহিকতাই আমি বলবো। আপনি যখন এতগুলো মত হয়ে এখন আপনি যদি প্রফেসর ইউনূস সাহেবকে বা অন্তর্বর্তীকালীন সরকারকে ইরিটেটেড করতে থাকেন, তাহলে তারাও তাদের একটা স্পেস খুঁজতে থাকবে। ইতিমধ্যে কিন্তু জনগণের আরেকটা কথা বাজারে নিয়ে এসেছে, যদি নির্বাচন নিয়ে এত তারা দেশে সংস্কারই করতে না পারেন, আপনি খেয়াল করেন দেশে যদি অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছে, আমি অনেক পাবলিকের কমেন্টস এবং স্ট্যাটাস পড়েছি, সেখানে তারা বলেছে যদি সংস্কার করতে না পারেন তাহলে আওয়ামী লীগকে আবার এনে ক্ষমতায় বসিয়ে দিয়ে যান। এটা কত বড় একটা মানুষের সেন্টিমেন্টে যাচ্ছে যে আপনাদের কোনো সংস্কার না করেন তাহলে সংবিধানের মৌলিক সংস্কারের ভিতরে না যান, যত সংস্কার আপনি সংখ্যায় দেখাবেন আমি এতগুলো সংস্কারের সাথে রাজি, কিন্তু আপনি মৌলিক কটা সংস্কারের সাথে আপনি রাজি, আপনাকে সেটাও ভাবতে হবে, নাম্বার ওয়ান। আর শেষ বাক্যের কথা একটাই আমি আবারও রিপিট করি, যদি আপনি এটা না করেন জনগণ কিন্তু তাদের এই সরকারকে ছাড়বে না, তখন বলবে যে আপনি যেহেতু সংস্কার করেন নাই, সংস্কার কথা বলে গেছেন, সুতরাং আপনার জন্য তাহলে আওয়ামী লীগকে আবার এই দেশের শাসন ক্ষমতায় আসার জন্য সে সুযোগটা আপনারা তৈরি করে রেখে যান। আর এই জিনিসটার জন্য আমি মনে করি আমাদের এই মতবিরোধ যেটা আছে নির্বাচন নিয়ে এবং সংস্কার নিয়ে, এই জায়গাটা দূরীকরণ না করলে ঘটনাটা সেদিকে যাবে। এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি এই সুযোগটা নিতেও চায় যে তাদের সেফ এক্সিটের জন্য, ভবিষ্যতের নিরাপত্তার জন্য, সবাই যদি সেটা ভাবে, ওনারাও যদি এটা ভাবে, আমি অবাক হব না। আপনার কাছে শুনতে চাই বিএনপির অবস্থান, সরকারের অবস্থান, এনসিপির অবস্থান, আপনাদের অবস্থান, সবকিছু মিলিয়ে নির্বাচন প্রশ্নে বিএনপি অসন্তুষ্ট হবার কোনো কারণ রয়েছে কিনা? সরকার তো স্পষ্ট করে দিয়েছে জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরও বিএনপির এতটা উতলা হবার বা সেই উদ্বিগ্ন হবার কারণ কি বলে মনে করেন? ধন্যবাদ জানাচ্ছি সাগর ভাই আপনাকে এবং আমার সাথে বিজ্ঞ আলোচক বিন্দু এবং যারা আমাদের শোটা দেখছে, বাংলাদেশের সাধারণ মানুষ এবং সর্বস্তরের জনগণকে বাংলাদেশ জন অধিকার পার্টির পক্ষ থেকে। দেখুন, আমি পলাশ ভাইয়ের আলোচনাটা একদম মনোযোগ দিয়েই শুনলাম এবং আপনার যে কোশ্চেন গুলো সবকিছুই আমি শুনলাম। আলোচনার প্রথমে উনি বলেছেন, যার জন্য আমার বলাটা একটু সহজ হবে, সেটা হচ্ছে দেখুন, আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা কথা বলবো দায়িত্ব নিয়ে, যে এই সরকার বাংলাদেশের ইতিহাসে কোনো সাধারণ সরকার কিংবা কোনো স্বাভাবিক সরকার নয়। এই সরকার এমন একটা সরকার, যেই সরকার 300 আসনের এমপি, মসজিদের ইমাম, বিশ্ববিদ্যালয়ের ভিসি পালিয়ে যাওয়ার পরে একেবারে রক্তের উপর, ধ্বংসস্তূপের উপর তার শপথ নিয়েছে। এটা বাংলাদেশের স্বাধীনতার পরেও এরকম ক্রান্তিকাল হয় নাই। এই সময় সরকার যেভাবে পার করেছে, সেই সরকার শপথ নেওয়ার পরে আমরা দেখেছি 8 মাসে এই সরকার একেবারে রক্তের উপর দাঁড়িয়ে যেভাবে কাজ করার কথা ছিল, যেই স্পিরিটকে ধারণ করার কথা ছিল, এই সরকার সেই স্পিরিটের 5%ও ধারণ করে না। অর্থাৎ 24-এর এই বিপ্লবে স্পিরিটকে এই সরকারের উপদেষ্টারা 5%ও ধারণ করে নাই বিধায় 8 মাসে তারা জাতিকে মোটা দাগে কোনো সংস্কার দিতে পারে না। এখন আপনি যদি বলুন দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক, দ্রব্যমূল্যের দাম একেবারে কম, এগুলো আমাদের আলোচনার বিষয় না ভাই। আমরা রাজনীতি করি, গণতন্ত্রের পক্ষে কথা বলি। আমরা বিপ্লবী সরকারের আচরণ এবং বিপ্লবী সরকারের যে সংস্কার হওয়ার কথা ছিল সেটা আমরা এই সরকারের মধ্যে দেখি নাই। আমরা কিন্তু প্রথম অবস্থায় সরকারকে একেবারে স্পেস দিয়ে দিয়েছি যে আপনার যা খুশি তা করুন, আমরা সবাই আপনার সাথে আছি। কিন্তু সরকার যখন করতে পারছে না, সরকার যখন নানাভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে, তখন আমরা বারবার নির্বাচিত সরকারের কথা বলছি, জনগণের সরকারের কথা বলছি, আমরা বাধ্য হয়ে। তা আমাদেরকে বাধ্যটা করেছে সরকারের পক্ষ থেকে, যখন আপনার ফারুকির মতো লোকরা আপনার এই উপদেশটা গিয়ে শপথ করছে, যখন সরকার বিভিন্ন ছাত্র সমন্বয়কদেরকে দিয়ে বিভিন্ন কাজ সরকারের পক্ষ থেকে স্পিচ দেওয়া হচ্ছে, ডিসিরা যখন বাস দিচ্ছে একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে, তখন আমরা বাধ্য হয়ে কথাগুলো বলছি যে দয়া করে আপনারা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন, তা না হলে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে। কিন্তু আমাদের সেই সংখ্যার কথা 8 মাস পরে এখন আসছে। সুতরাং আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশে কোনোভাবে নতুন নামে হোক পুরাতন নামে হোক, যে কোনো কায়দায় যদি বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হয়, তার দায়ভার এই সরকারকে নিতে হবে। কারণ এই সরকার আওয়ামী লীগের বিপরীতে রক্তের উপর দাঁড়িয়ে শপথ নিয়েছে। সুতরাং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে না দেওয়া, নির্বাচন করতে না দেওয়া, এটার জন্য যা যা করা দরকার সেরকম কোনো কিছুই করে নাই। অর্থাৎ আমরা সরকারের আচরণের মধ্যে কোনো কিছুই দেখি নাই, বরং আমরা দেখেছি সরকারের এমন উপদেষ্টারাও আছে যারা গত 15 বছর একেবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একেবারে গুণগান গেয়ে মানে পাশাপাশি অবস্থান করেছে। একদিকে শেখ হাসিনার বিরোধী, অন্যদিকে শেখ মুজিবকে আবার হাতে রেখে তার সব কাজ করেছে। এই সরকার উপদেষ্টাদের মধ্যে তারাও আছে। সুতরাং তারা বঙ্গবন্ধুর সৈনিক, তারা শেখ মুজিবের সৈনিক, তারা তো আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে না। সেটা বিভিন্ন উপদেষ্টার বিভিন্ন সময় কথার মধ্যে আমরা দেখেছি। তো এটা আমি মনে করি জাতির সাথে দ্বিমুখী আচরণ। জাতি চায় স্ট্রেট ফরওয়ার্ড কথা, যেভাবে বিপ্লবটা হয়েছে একদম স্ট্রেট, যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিপ্লব হয়েছে সেই আওয়ামী লীগের নাম আমরা শুনতে চাই না, সেই আওয়ামী লীগকে কোনোভাবে বাংলাদেশের রাজনীতিতে স্পেস দেওয়া যাবে না। কিন্তু সেই স্পেসটা সরকারের পক্ষ থেকে করে দেওয়া, যে সরকারের আচরণ সন্তোষজনক ছিল না,
সরকার অপারেশন কিন্তু টেবিল কিন্তু আমি যদি আনন্দবাজার পত্রিকার 30,000 আওয়ামী লীগের নেতা কর্মীকে ধরেছে, তার মধ্যে হেভিওয়েট কয়জন ছিল আমার প্রশ্ন। 300 আসনের এমপিদের মধ্যে কয়জনকে ধরেছে, শেখ পরিবারের কয়জনকে ধরেছে, যারা আওয়ামী লীগকে স্বৈরাচার হতে এই 15 বছরে সহযোগিতা করেছে তাদের কতজনকে ধরেছে। এখন পর্যন্ত জিএম কাদের তার পার্টি অফিস কিভাবে পরিচালনা করে, যে 14 নির্বাচন থেকে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট করেছে, রাষ্ট্র পরিচালনায় সরাসরি সহযোগিতা করেছে, সে কিভাবে এখন পর্যন্ত তার রাজনীতি পরিচালনা করে। তো এই জায়গাগুলোতে আমি মনে করি সরকার জনগণের আস্থা অর্জন করতে পারে নাই। এই জায়গাগুলোতে সরকার সরাসরি জনগণের বিপরীত অবস্থান নিয়েছে, বিপ্লবের বিপরীত অবস্থান নিয়েছে। কারণ এগুলো একেবারে সেটেলমেন্ট ইস্যু ছিল সরকারের জন্য, এবং সরকার বাংলাদেশের এমন কোন নির্বাচিত সরকারও এত স্পেস পাবে না এই সরকার সংস্কার করার জন্য যতটুকু স্পেস ইসমাইল সম্রাট। আমি আগের প্রসঙ্গে যেটা বলেছেন সেখানে যদি একটু বলি যে আপনি মানে আওয়ামী লীগের বা নব্য আওয়ামী লীগের কথা বলা হয়েছে আনন্দবাজার পত্রিকাতে, ভারতীয় পত্রিকাতে, সেখানে বলেছে যে নব্য আওয়ামী লীগের মানে শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং আমরা যাদেরকে দোষী বলছি, আপনারা বলছেন যে গত সরকারে যারা দোষের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছে তাদেরকে বিহীন যে দলটা আসতেছে, এতে আপত্তিটা কোথায়? এখানে তো দোষীরা থাকবে না আমাদের চোখে। আপত্তিটা এখানে, আপত্তিটা সাগর ভাই, আপত্তিটা এখানে যে আমাদের আপত্তিটা হচ্ছে আমরা যে একটা যুদ্ধ করেছি সেই যুদ্ধে আমরা জয়লাভ করেছি, কিন্তু পরাজিত শক্তি যারা যারা অরিজিনাল অর্থে কাল্পিক, যারা জনগণের রক্ত নিয়ে খেলেছে, যারা জনগণকে গুম খুনের মাধ্যমে এই দেশকে শাসন করেছে, শেখ হাসিনা কি একাই দেশকে শাসন করেছে? আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী শেখ হাসিনার পাশে ছিল বিদেশ শেখ হাসিনা গত 15 বছর 3টা বিনা ভোটে নির্বাচন করেছে। আপনাকে তো স্বাভাবিকভাবে নিলে হবে না। সুতরাং এই জায়গায় আওয়ামী লীগের প্রত্যেকটা যারা দায়িত্বশীল ছিল, যারা বিভিন্ন জায়গায় আপনার পদায়ন ছিল, তারা প্রত্যেকে দায়িত্ব নিতে হবে, এই গণহত্যার দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিয়ে বসতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে, তারপরে ভিন্ন নামে আসার চিন্তা। এটা তো এখন আসার কষ্ট না সাগর ভাই। আপনি যেই নামেই আসুক না কেন, যে অপরাধী, এই নামটাই তো এখন একটা আপনার সরাসরি গণহত্যার নাম হয়ে গেছে, যে বাংলাদেশ আওয়ামী লীগ এটা একটা গণহত্যাকারী নাম। সুতরাং এই নামকে তো আপনি কোনোভাবে জায়েজ করতে পারবে না। যারাই জায়েজ করতে চাইবে আগামী দিনে তারাই বিপদ পড়বে এবং তারাই জনগণের শত্রু হিসেবে, এই বিপ্লবের শত্রু হিসেবে বিবেচিত হবে। তা আমার মনে হয় এইখানে সরাসরি সরকারকেই দায়িত্বটা নিতে হবে, যেহেতু আমরা আমাদের মানে আওয়ামী লীগ বলতে নতুন নামে নতুন নেতৃত্বে আওয়ামী লীগ আসার কোনো সুযোগ আপনি দেখছেন না? কোনো সুযোগ আমি মনে করি যে নাই, কোনো সুযোগ নাই, এই কারণে যে বাংলাদেশের মানুষ একই জিনিস বারবার দেখতে চায় না। আপনি যদি এখন তাদেরকে কোনো নামে সুযোগ করে দেন, আগামী 15 বছর 30 বছর পরে যে তারা আবার বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, শুনেন, বাংলাদেশ আওয়ামী লীগ কখনো বাংলাদেশের মানুষের পক্ষে ছিল না, সেটা আপনারা দেখেছেন 1970 সাল থেকে এখন পর্যন্ত। দেখুন, তারা বরাবরের মতো বাংলাদেশকে বিভাজন করে রেখেছে। আর যদি কোন রকম এই টার্মটা থাকতো তাহলে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করে ছেড়ে দিত শেখ হাসিনা। সেই জায়গা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছে। বাংলাদেশের মানুষের ইমানি শক্তি এবং জনগণের গণতন্ত্রের পক্ষের শক্তি যারা আছে দেশপ্রেমিক, তারা বাংলাদেশকে রক্ষা করেছে। আমরা কোনোভাবে এই নাম আর শুনতে চাই না বাংলাদেশের রাজনীতিতে। এটা আমি মনে করি এখন সংস্কার ছাড়া নাহিদ ইসলাম বলেছে যে সারা বাংলাদেশ এখনো পর্যন্ত বিএনপির পুরো প্রশাসন বিএনপির দখলে রয়ে গেছে। এই অবস্থাতে নির্বাচন দিলে নির্বাচন কখনো সুষ্ঠু হবে না। এটার বাস্তবতা কি দেখেন? এবং পাশাপাশি যে আসিফ নজরুল বলেছে যে আমরা যদি প্রধানতম যে কয়েকটি বেসিক সংস্কার রয়েছে এগুলো যদি না করি তাহলে জনগণের কাছে কি জবাব দিব? এই অবস্থাতে যে সময় প্রয়োজন, এই সময়টা তো অন্তত পক্ষে আগামী বছরের জুন পর্যন্ত, বরং তার চেয়ে বেশিও যেতে পারে। এখানে 1 থেকে 2 লাইনে শেষ করবো। সাগর ভাই, আসিফ নজরুল স্যার যে কথাটা বলেছে যে জনগণের কাছে কি জবাব দিবে, জনগণের কাছে তো অলরেডি তারা প্রশ্নবিদ্ধ। তারা তো 8 মাসের সংস্কার দেখাতে পারে নাই, তাহলে বাকি 8 মাস, বাকি 1 বছরে কি সংস্কার তারা দেখাবে? 8 মাসে তো কোনো সংস্কার হয় নাই। সুতরাং আমি মনে করি যে এখনো পর্যন্ত যদি আমি ধরে নিই তর্কের খাতিলে বিএনপি বা অন্য দল বলছে ডিসেম্বরের মধ্যে, যদি ধরে নিই জুনের মধ্যে নির্বাচন হবে, তো সেভাবে তো আগাতে হবে, উপদেষ্টা পরিষদকে ঢেলে সাজাতে হবে। যারা এই উপদেষ্টা পরিষদে যারা ব্যর্থ, যারা চালাতে পারছে না, তাদেরকে বাদ দিয়ে নতুন করে উপদেষ্টা নিয়ে আপনি নির্বাচনের মতো পুরো দেশকে সাজাতে হবে, তো নিউট্রাল করতে হবে। এই যে নাহিদ যে বলছে, ধরেন পুরো দেশে যে বিএনপির একটা অবস্থান আছে, বিএনপি বলছে যে ছাত্ররা দেশ চালাচ্ছে, আবার কেউ বলছে জামাত দেশ চালাচ্ছে। আমার কথা হচ্ছে দেশে একটা সরকার আছে। এই কথাগুলো কেন আসবে? যখন সরকার দুর্বল হয়, যখন সরকার রাষ্ট্র চালাতে ব্যর্থ হয়, তখন বিভিন্ন রকম ব্লেম গেমের শিকার হতে হয় সরকারকে। এই সরকার যদি ব্যর্থ হয়, এই সরকার যদি নির্বাচন পর্যন্ত না যেতে পারে, তার দায়ভার এই উপদেষ্টাদেরকে নিতে হবে। যতই বিএনপির কথা বলুন আর অন্য দলের কথা বলুন, একেবারে জনগণ একেবারে সেটেলমেন্ট। আপনি দেখুন না, এই সরকারের পরে যখন নতুন রাজনৈতিক সরকার আসবে তখন দেখবেন না কিরকম সমালোচনা হয়, যে সময় জ্ঞাপন করেছেন, যা যা করতে পারে না, সব ইতিহাস বেরিয়ে আসবে। সুতরাং সরকারকে দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্বাচন পর্যন্ত যেতে হবে, কারণ এই দায়িত্ব সরকারকে কোনো রাজনৈতিক দল দেয় নাই, বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা দিয়েছে। কিন্তু আমরা সরকারের আচরণের মধ্যে ছাত্র জনতাকে একেবারে ওন করে পুরো একেবারে বাংলাদেশের ইতিহাসে এমন একটা নির্বাচন করবে যেটা সত্যিকার অর্থে ছাত্র জনতা চায়, কিন্তু এখন পর্যন্ত আমরা সেরকম কিছু দেখছি না। তো এটা আমি মনে করি যে আমাদের বিপ্লবীদের জন্য এই ধরেন একটা দুর্ভাগ্য, যে আমরা বরাবরের মতোই বাংলাদেশের যাকেই আমরা যখন বিশ্বাস করি সেই বাংলাদেশের মানুষের সাথে কালক্ষেপণ করে সেই তার সত্যিকার অর্থে যে দায়িত্ব সেটা পালন না করে অন্য জিনিস নিয়ে ব্যস্ত থাকে। এই মুহূর্তে আওয়ামী লীগ আসবে কি আসবে না, নির্বাচন হবে আমরা ধরে নিচ্ছি জুনে,
এর মধ্যে তো আপনাকে কাজ করতে হবে সাগর ভাই, কিন্তু কাজটা যদি আপনি না করে যদি বলেন আমি জনগণের কাছে কি জবাব দিব, জনগণের কাছে অলরেডি আপনি প্রশ্নের কাতারে চলে আসছেন। সুতরাং আপনাকে এখনো আমি মনে করি সময় আছে, যা হয়েছে 8 মাসে সামনে আপনি সেটা একবারে চ্যালেঞ্জ করে দেখাতে হবে। গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আসিফ নজরুল সাহেব। তো এগুলো আমি মনে করি যে জনগণ আর নেই না, কারণ তাদের অতীত ইতিহাস থেকে শুরু করে বর্তমানে যে অবস্থান, সেই অবস্থায় বাংলাদেশের মানুষ আবার ফিউচারে কিন্তু মূল্যায়ন করবে যে আপনি যখন ছিলেন তখন চ্যালেঞ্জিং ইস্যু নিয়ে সাগররুনি হত্যা মামলা থেকে কয়টা মামলার কি হয়েছে, কয়টা মামলার রায় হয়েছে। 8 মাস সময়, 2 বছর সময়, যদি জুনে যদি ইলেকশন হয় তাহলে পাক্কা 2 বছর সময় এই সরকার ছিল, 2 বছরে কি করেছে সেই প্রশ্ন যদি জনগণ করা শুরু করে একেবারে জুনের শেষে, তখন এই সরকার উপদেষ্টারা কি করবে? নাকি তারা সবাই দেশ ছেড়ে পালাবে, নাকি দেশে থাকবে? দেশে থাকতে হলে আপনাকে এটা মাথায় নিতে হবে যে জনগণ আমাকে প্রশ্ন করবে, আমাকে মুখোমুখি করবে। যেভাবে প্রতিটা ধন্যবাদ। সরকার চলে গেছে, তারা যেভাবে এখন মুখোমুখি আছে, এই সরকারও মুখোমুখি হবে, জনগণের মুখোমুখি হবে নির্বাচনের পরে। সুতরাং সেগুলো আমি মনে করি ভেবে কোন রাজনৈতিক দল কি বলেছে সেটা না, এদেশের ছাত্র জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে আপনাকে শপথ দিয়েছে আপনি সেটা বাস্তবায়ন করুন না। রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক দল যদি আপনাদের বিরুদ্ধে অবস্থান নেয়, ছাত্র জনতা তো আছে, বিপ্লবীরা তো আছে, আপনাদের ভয় কোথায়? কিন্তু আমরা দেখছি যে আপনারা সবকিছুকে ব্যালেন্স করে চলতে চান, রাজনৈতিক দলকেও খুশি করতে চান, ভারতকে খুশি করতে চান, প্রতিটা আওয়ামী লীগকে খুশি করতে চান, ছাত্র জনতাকে খুশি করতে চান। সবাইকে খুশি রেখে যে সরকারের যে চলার মনোভাব, এই মনোভাবে আমরা ব্যতীত, এবং এই মনোভাব থাকলে আগামীতে এই সরকার নির্বাচন করা খুব টাফ হয়ে যাবে সাগর ভাই। ধন্যবাদ। জি, জনাব ইঞ্জিনিয়ার ইমরান নাইম, আপনি বলবেন দয়া করে এই সরকারের আসলে উদ্দেশ্যটা কি? সবাইকে খুশি করে সামনে লম্বা সময় ক্ষমতায় থাকবার যে প্রচেষ্টা, প্রয়াস, অপপ্রয়াস, এই ধরনের কথাবার্তা উঠছে, এটাকে আপনি কি স্বীকার করেন কিনা? আপনি তো, আপনারা বা এনসিপি তো সরকার পক্ষের একটা শক্তি হিসেবে সবাই মনে করে আর কি, যে হ্যাঁ এই সরকারের অধীনেই একটা নতুন দল, কেউ কেউ বলে কিংস পার্টি, কেউ কেউ বলে আপনারা বলছেন না আপনারা নিজেদের মতো করে একটা পার্টি তৈরি করেছে, কিন্তু আপনাদের অবস্থান আর সরকারের অবস্থান প্রায় সেম। নাহিদ ইসলামের বক্তব্য প্রায় সেম। সরকার যা বলছে, নাহিদ ইসলামের অবস্থান হচ্ছে তারা, আপনারা নির্বাচন চান না এখন, আপনারা চান আরো পরে নির্বাচন হোক, সংস্কারের পরে। কিন্তু সংস্কারের নামে তো আসলে ক্ষমতায় থাকবার, সরকারকে ক্ষমতায় রাখবার একটা আপনারাও ভূমিকা রাখছেন বলে মনে হচ্ছে কিনা, ইমরান নাইম? ধন্যবাদ সাগর ভাই। আজকের আমার এই সহ আলোচক যারা আছেন, আসসালামু আলাইকুম, এবং দর্শকদেরকেও স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। সাগর ভাই যেটা বললেন যে দীর্ঘসূত্রতা, ক্ষমতাকে লম্বা করার যে ইন্টেনশন, আসলে ইসমাইল সম্রাট ভাই বেশ কিছু ইস্যু এখানে উনি বলেছেন যে এই সরকারটা কিন্তু কোনো স্বাভাবিক সরকার নয়, এটা কোনো রাজনৈতিক দলের মানে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আসে নাই। এই সরকারটা এসেছে বিপ্লবী আন্দোলনের মাধ্যমে। উনি খুব সুন্দর করে ব্যাখ্যা দিলেন, আমি ওনার সাথে একমত হতে চাই যে বাংলাদেশে 24-এর যে আন্দোলনটা হয়েছে সেখানে 300 জন পার্লামেন্টারিয়ান থেকে শুরু করে একেবারে মসজিদ, ইমাম, স্কুল, কলেজের মানে A to Z আওয়ামী লীগের যারা পলাতক হয়ে গিয়েছে, কেন কেন তারা পলাতক, কোন ক্রাইমের আগেনস্টে তারা পলাতক হলো সেটা কিন্তু আমরা জানি। আমরা সব সময় যখন আহ এত বড় একটা বিপ্লব সংঘটিত হয়ে গেল জুলাই মাসে, এই বিপ্লবটা কিন্তু 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে হয়েছে। এখনো 40 থেকে 50 হাজার আমার ভাই বোনেরা সিভিয়ারলি ইনজুর্ড, তাদের রক্তের বিনিময় হয়েছে। আমরা কতটুকু তাদের নিয়ে কনসার্ন, তাদের বিচার নিয়ে কনসার্ন? তো সেই জায়গায় আজকে কেন বারবার নির্বাচন নির্বাচন নিয়ে আসবে এবং সরকারের সাথে আমাদেরকে কেন এলাই করা হচ্ছে? আমরা একই কথা বলেছি, এই এনসিপি মূলত গঠন করা হয়েছে বিপ্লবী যারা ছিল নেতৃত্বে, সেই নেতৃত্বকে নিয়ে এনসিপি গঠন করা হয়েছে, এবং এখানে ছাত্রদের একটা বিশাল অংশ এসেছে। এবং সামনে হয়তো বা এনসিপি, বিপ্লবীদের নেতৃত্বে যারা ছিল তাদের নিয়ে গঠন করা হয়েছে বললে কিন্তু ভুল হবে। বিপ্লবীদের নেতৃত্বে না জামাত না আমি ইসলাম ছিল, বলছি, আমি যদি বিপ্লবীদের না না নেতৃত্বে সেটা আমি বিএনপি ছিল, সেটা ছিল, মানে কিন্তু বৈষম্য বিরোধী আমি যেটা ছাত্রপক্ষের একটা ব্যাখ্যা অংশ করার চেষ্টা নিয়ে করা করছি, হয়েছে সেটা বলতে হ্যাঁ, পারেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব, সেই একটা নেতৃত্ব অংশ নিয়ে নিয়ে, কিন্তু একটা এনসিপিটা, অংশ নিয়ে বৈষম্য বিরোধী কিন্তু একটা সবাই অংশ, যায়নি, ইমরান, হ্যাঁ। এটাও তো সত্য। জি জি, আমরা যদি আচ্ছা ঠিক আছে, ওই তর্কে আমি না গেলাম, তারপরও জি। আমরা যদি এখানে বলি যে আমরা সরকারের সাথে ওতপ্রোতভাবে আছি না, আবার আমাদেরকে ব্লেম দেওয়া হচ্ছে যে আমরা কিংস পার্টি, তাহলে আমরা আসলে কোনটা? সরকারে থাকলে তো আমাদের অসীম ক্ষমতা থাকতো, আর কিংস পার্টি থাকলে তো আমরা তো এত ক্ষমতাশীল আপনাদের না। অর্থ ক্ষমতা আছে, আপনারা তো এখন সকল জায়গায় নাকি আপনাদেরই প্রাধান্য বেশি, আপনাদের প্রভাব বেশি, এনসিপির প্রভাব তো সব জায়গাতে আছে। দেখেন ভাই, এটা যদি আপনি বলেন তাহলে গত দিনের আমার একটা কথা মানে উল্লেখ করতেই হবে। আমার এলাকায় করে সেখানে একটা ঘটনা ঘটে গেছে, সেখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং আমাদের নাগরিক কমিটির দুজনকে কিন্তু আঘাত করা হয়েছে। সেখানে আমরা প্রশাসনিক তেমন কোনো ব্যাকআপ পাই নাই কিন্তু। এবং আজকে আপনি যদি দেখেন যে সরকারি প্রশাসন থেকে শুরু করে সব জায়গায়, এটা আমি পূর্বেও বলেছি এখনো বলছি, যে কাদের আধিপত্য, নাহিদ ইসলাম আজকে বললেন যে সরকার হয়তো 2জন ছাত্র উপদেষ্টা আছেন, হ্যাঁ, কিন্তু তারা তো এনসিপির কেউ না। আর দ্বিতীয়ত হচ্ছে যে সরকার কাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, আজকে বিচার প্রক্রিয়া কেন ডিলে হচ্ছে, আজকে সংস্কার প্রক্রিয়াটা কেন ডিলে হচ্ছে, এই বিষয়গুলো আসছে। একটা ন্যূনতম সংস্কার বাদে আমরা কেন ইলেকশনে
প্রশ্নটা তুলছি। আপনি দেখবেন যে ডক্টর ইউনূস যেদিন আমাদেরকে বলল যে আমরা এই জুনের পর্যন্ত ভিতরে 8 মাসে, ইলেকশনটা দিব। কারণ এই সরকারটা কিন্তু স্বাভাবিক সরকার নয় ইমরান নাইম। সরকারকে কিছু নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, একটা টার্গেট দেওয়া হয়েছে, সুতরাং এখানে কিন্তু লম্বা সময় দেওয়ার কোনো সুযোগ নেই। এটা সরকারের জন্য আমরা সবাই জানি, কিন্তু গত 8 মাসে কি সরকার তাকে দেয়া এই সময়ের বা দায়িত্ব দেওয়ার মধ্যে এমন কোনো কিছু দেখাতে পেরেছে যে পরবর্তী 4 মাসে বা পরবর্তী 6 মাসে সে বাকি কাজগুলো সম্পন্ন করতে পারবে? এই জায়গাতে জনগণের একটা কঠিন প্রশ্ন, বা বিএনপি বলুন সব বিরোধী দলগুলোর প্রশ্ন। এই জায়গাটা আপনি কি দেখাতে পারেন যে বড় কোনো সংস্কার বলুন, বড় কোনো আশার না, সেই সেই সংস্কারটা তো সাগর ভাই আমরাও চাচ্ছি। আমরা একটা ন্যূনতম সংস্কার তো চাচ্ছি যে আওয়ামী লীগ বিষয়ে একটা স্টেটমেন্ট আমাদের আসুক। এত বড় একটা গণহত্যা তারা পরিচালিত করলো, এখন আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্ন কেন আসবে? সেখানে বিচার না করে কেন তার ভালো আওয়ামী লীগ বা খারাপ আওয়ামী লীগ এই বিষয়টা কেন আসবে? এবং ইলেকশন তো দূরে থাকে, সেই সেই ইলেকশন তো অনেক পরের বিষয়। তার তো আগে বিচারটা হতে হবে যে 2,000 মানুষ তারা মেরে ফেললো, তাদের তো বিচারটা হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে সংবিধানের মূলনীতি সম্পর্কে আমরা সবসময় বলে এসেছি, সেটার বিচারটা মূলনীতি তো হতে একটা। হবে কি? বিচার কে করবে, কখন করবে? প্রশ্নটা ওইটাই তো। বিচার করে না, যেটাই হুম, করেন জনগণের প্রশ্ন হলো এখন কিছু না শুরু করতে পারে। সেটাই এখন সরকারকে তো স্টেবল হতে দিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ডক্টর ইউনূসকে এই বিচার প্রশ্নে রাজনৈতিক দলগুলো প্রেশার ক্রিয়েট না করে কেন নির্বাচন প্রশ্নে বারবার প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, সেটা আমি বড় বড় দল যারা আছে তাদের কাছে জানতে চাই যে কতবার তারা বিচারের প্রশ্নে তারা সরকারের কাছে প্রস্তাব উপস্থাপন করেছে বা সরকারের কাছে বসেছে। তারা যতবারই গিয়েছে ততবারই নির্বাচন নির্বাচন নিয়েই তারা সবসময় প্রশ্ন করেছে। বিচারটা কোথায়? বিচারের দাবিটা কোথায়? সংবিধানের মূলনীতি প্রশ্নটা কোথায়? আর আমরা যে জুলাই গণ অভ্যুত্থানটা করলাম, এখন পর্যন্ত জুলাইয়ের যে স্বীকৃতিপত্র, জুলাইয়ের ঘোষণাপত্র যেটা আমরা দাবি করেছি, সেটা কোথায়? সেই বিষয়গুলো সর্ট না হওয়া পর্যন্ত যদি আমরা একটা নির্বাচনের দিকে চলে যাই, তাহলে এই জুলাই বিপ্লবটা কি আদৌ মানে ঘোষণাপত্রটা সেই নির্বাচিত সরকার করবে কিনা সেই সন্দেহটা তো থাকে। কারণ এখনই তো তারা ঐকমতে আসতে পারছে না। যখন হুম। আমরা জুলাই ঘোষণাপত্রের বিষয়টা বললাম, যে বললো যে না সকলকে নিয়ে করবে, তো সেই উদ্যোগটা তো নাই, সেই আলোচনা তো তারা করে না। তারা একটা বিষয় নিয়ে পড়ে আছে, বিশেষ করে বড় দলগুলো, সেটা হচ্ছে নির্বাচন। আমরা তো শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক এই আন্দোলনটা হয় নাই। এই সরকারের লেজিটিমেসি হচ্ছে যে একটি আহ, আহ, বিপ্লব বাংলাদেশে সংগঠিত হয়েছে, বিগত সময়ে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, ফ্যাসিবাদী কাঠামোটা আমরা পরিবর্তন চাচ্ছি। সেই হুম। ফ্যাসিবাদী কাঠামোর ভিতরে যেই যেই সংস্কারগুলো প্রয়োজন, যে কয়টা সংস্কার কমিশন আমাদের গঠন হয়েছে, স্বাধীন সংস্কার কমিশন, তাদেরকে সেই প্রস্তাবনা নিয়ে এসে বাস্তবায়নের একটা রোডম্যাপ তৈরি করে দিয়ে যেতে হবে, যাতে করে আগামী দিনে যদি আপনি নির্বাচন দিয়েও দেন জুনের ভিতরে, আগামী দিনের হুম। সরকার সেটাকে কিভাবে পরিচালনা করবে, কতদূর এগিয়ে নিয়ে যাবে এবং কতটুকু রেখে যাবে, সেই বিষয়গুলো তো স্পষ্ট করে যেতে হবে। তবে হ্যাঁ, এটা সত্য যে এখন পর্যন্ত আমরা কোনো সুনির্দিষ্ট সংস্কারের কোনো রোডম্যাপ এখনো আমরা পাইনি। এটা আলোচনা আছে, আলোচনা চলছে। তবে আমরা এটা জানতে চাই সরকারের যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন, উপদেষ্টারা এটা নিয়ে কাজ করছেন, যে যত দ্রুত সম্ভব আপনারা এই ন্যূনতম সংস্কারটুকুর একটা দৃশ্যমান যে বিষয়টা, সেটা আপনারা উপস্থাপন করেন জনগণের কাছে। কারণ জন আকাঙ্ক্ষা বাংলাদেশের আগামী রাষ্ট্র ফ্যাসিবাদ বিরোধী কাঠামোর বিরুদ্ধে। জন আকাঙ্ক্ষাটা হচ্ছে যে বাংলাদেশের আগামী রাষ্ট্র একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের পক্ষে। সুতরাং আমরা এই জিনিসটা জানতে চাই, আজকে বাংলাদেশের মানুষ কেন নির্বাচন প্রশ্নে তারা প্রশ্ন তুলছে। আপনি যদি দেখেন গত কয়েকদিন আগে ডক্টর ইউনূসের একটি স্টেটমেন্ট এসেছিল যে জুলাইয়ের ভিতরেই আমাদের সকল সংস্কারগুলো সম্পন্ন করতে হবে, এই একটা তাগাদা তিনি কিন্তু দিয়েছেন। আমরা দেখেছি, আমি স্পেশালি খেয়াল করেছিলাম যে যমুনা টেলিভিশনের একটা নিউজ এসেছিল, ওখানে প্রায় 1,70,000, প্রায় 80,000 উপরে রিয়াক্ট করেছে, 1,00,000-এর উপরে কমেন্ট করেছে। আপনি যদি কমেন্ট সেকশন গুলো পড়তেন, মানুষ কিন্তু তার রায় কিন্তু বলে দিচ্ছে, এবং এগুলো সবই অর্গানিক। আপনি হুম। মানুষের কাছ থেকে স্টেটমেন্ট গুলো পাচ্ছেন, এতগুলো মানুষের মতামত আপনি কিভাবে জানতে পারবেন বলেন? হুম। আপনি তো সোশ্যাল মিডিয়া তো সেই মাধ্যমটা দিচ্ছে, সেখানে কিন্তু মানুষ নির্বাচনের পক্ষে এখন কথা বলছে না, তারা কিন্তু একটা ন্যূনতম সংস্কারের পক্ষে কথা বলছে। যেই সংস্কারটা এই সরকারটা করে যেতে হবে, অ্যাটলিস্ট ন্যূনতম। হ্যাঁ, আমরা সেই জায়গাটা তাগাদা দিতে পারি যে আপনি দ্রুততম সময়ের ভিতরে সংস্কারটা সম্পন্ন করে একটা নির্বাচনী প্রক্রিয়ার ভিতরে যান। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারাও তার মানে নির্বাচনী আহ, প্রক্রিয়ার মধ্যে যেতে চান, একটা দ্রুততম সময়ের মধ্যে সংস্কার শেষ করে। জি, অধ্যাপক ফরহাদ হোসেন, আপনার কাছ থেকে শুনতে চাই একই বিষয়ে আপনার মতামত। অধ্যাপক ফরহাদ হোসেন। ধন্যবাদ সাগর ভাই। আজকে আমার যে তিনজন সহ আলোচক এসছেন, তারা তিনজনই আমার অত্যন্ত প্রিয়। আমার প্রিয় পলাশ ভাই এসছেন এখানে, ইসমাইল সম্রাটও আমার খুবই প্রিয়, এবং ইমরান নাইমের সঙ্গে আমার টক শো আজকে দ্বিতীয় দিন। আমার খুব ভালো লেগেছে এবং চমৎকার আলোচনা হচ্ছে। দেখুন, প্রথমেই যে কথাটা এসছে যে নতুন আঙ্গিকে আওয়ামী লীগ আসছে, নতুন করে আবার আওয়ামী লীগ হবে, সেটা আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের কোনো সদস্য বিহীন আওয়ামী লীগ হবে।
এই কথাগুলো কিন্তু অনেক আগের থেকেই আসছে, বাতাসে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এর কোনো লক্ষণ কিন্তু আমি দেখি না। হুম। আমি বিন্দু মাত্র এটার কোনো ইন্ডিকেশন আমি দেখছি না। তো কিন্তু কেন যে মানুষ এগুলো আনন্দবাজার বলে, পত্রিকাতে যা আসছে এটাকে কিভাবে না দেখবেন? পত্রিকায় বললে আমার মানতে হবে? পত্রিকার মান তো দেখতে হবে। পত্রিকা তো অনেক কিছুই আসে, আমরা তো ঢাকা শহরেই বসবাস করি। হুম। সাগর ভাই, রাজধানীকে বাদ দিয়ে কিন্তু কিছু হয় না। আমি এই ক্যাপিটাল সিটির গ্রাউন্ড লেভেলে এই ধরনের কোনো আলামত দেখছি না যে হুম। নতুন আঙ্গিকে আওয়ামী লীগ আসছে, নতুন আচ্ছা। নেতৃত্ব নিয়ে আসছে। না, আমি দেখছি না তো। আমি একটা মানুষ, আমি কিন্তু হেঁটে চলা মানুষ। হুম। আমার গাড়ি টাড়ি কিচ্ছু না, আমি রাস্তা দিয়ে হাঁটি, ফুটপাত দিয়ে হাঁটি। তাহলে যারা ফুটপাত দিয়ে হাঁটে তারা এগুলো ভালো জানে, কারণ সেখানে আমজনতা থাকে, তাদের কথা শুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি এরকম কোনো লক্ষণই তো আমি দেখছি না। এই কথাগুলো কোত্থেকে আসে আমি তাও জানি না। আমি আসলে বুঝতেই পারি না আওয়ামী এই লীগের ধরনের ফিরে কথা। আসার কোনো লক্ষণই আপনি দেখছেন না? না, আমি দেখছি না। আমি ফজলুর রহমান ভাইয়ের কথা সূত্র ধরেই বলতে পারি, উনি একজন বর্ষিয়ান নেতা এবং আওয়ামী লীগকে দীর্ঘদিন সেবা দিয়েছেন। উনিও হুম। বলেছেন যে আগামী 10 বছর 15 বছরে আমি এইরকম কোনো লক্ষণ দেখছি না। আমি অবশ্য টাইম বার করছি না আমি কতদিন হবে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি আবার আসবে কিন্তু রাজনৈতিক অঙ্গনে। বলছে তো নব্য আওয়ামী লীগ। নব্য আওয়ামী লীগ বলতে আবার মানে নব্য আর পুরনো কি? পলিটিক্যাল পার্টি তো পলিটিক্যাল পার্টি, নব্য আবার আওয়ামী লীগ কি? মানে নব্য আওয়ামী লীগ হইলে নেতৃত্বে, আওয়ামী লীগ, না হলে মানে না, আওয়ামী লীগের, বাতিল। হুম, আবার আওয়ামী নব্য লীগের আবার আগের কি? লিডারশিপ বাদ দিয়ে এখন নতুন নব্য করে হইতে নব্য। পারে যে দলটা এখন হয়েছে এনসিপি, হুম। ন্যাশনাল সিটিজেন্স পার্টি। এই দলকে আমি স্বাগত জানাই। এদেশের কিছু তরুণ যোদ্ধা, বিপ্লবী বলেন, আন্দোলনকারী বলেন, তারা এই দলটা করেছে এবং তাদের অধিকাংশ ছেলেরাই আমার সন্তানের বয়স। এবং দেখলাম যে তারা অত্যন্ত মেধা এবং অত্যন্ত তার্কিক, যথেষ্ট সুন্দর করে তর্ক করে, যার যে গুণ আছে এটা স্বীকার করেন না। আমি হুম। কেন বলছি, এনসিপিতে যারা আছে তারা তো আমার বয়সে যারা আছে, আমার সন্তানের বয়সী তারা। কেউ কেউ আমাদের পলাশ ভাইয়েরও সন্তানের বয়স বলেন। তো এই যে ছেলেরা, তরুণ ছেলেরা যে পার্টিটা করেছে, অবশ্যই আমরা তো জীবনের বিকেল বেলায় পৌঁছে গেছি, তাই নয় কি? পৃথিবীতে আমাদের জীবন কিন্তু, দিন কিন্তু শেষ হয়ে গেছে। এই যে নতুন প্রজন্ম এসছে, নতুন একটি দল গঠন করে, আমরা তো চাইবো তাদের দলটা শক্তিশালী হোক এবং পরবর্তীতে তারা জাতির সেবা যাতে করতে পারে, জাতির দায়িত্ব যাতে নিতে পারে, সেই কথাটি তো আমাদের স্বীকার করতে হবে। আর হুম। আরেকটি জিনিস বলছেন, এটা আমরা কে কিভাবে নিবেন, রাজনীতিবিদ যারা আছেন তারা হয়তো ভালোভাবে নিবেন কিনা জানি না। আমি হুম। গ্রাউন্ড লেভেলে আমি যাচাই বাছাই করি সবকিছু। হুম। জনগণের মধ্যে দুটো গ্রুপ আছে সাগর ভাই। হুম। একটি হলো পলিটিক্স করে না, যদি আপনাদেরকে তাদেরকে আম জনতা বলেন, বলতে পারেন। আরেক দল আছে দলীয় ভাবে বিভক্ত, কেউ বিএনপির সমর্থক, কেউ জামাতের সমর্থক, কেউ বা আওয়ামী লীগের সমর্থক, হুম। কেউ বা বামপন্থীদের সংখ্যা খুবই কম, এরকম দলে বিভক্ত। এলো এক জনসাধারণ। আর একটা হলো যারা একেবারেই কোনো রাজনীতি করেন না, নিরপেক্ষ। যারা রাজনীতির সঙ্গে যে সকল জনগণ যুক্ত না, তাদের সংখ্যা কিন্তু অনেক। এবং তাদের মধ্যে দেখেছি যে তার নির্বাচন নিয়ে তাদের মধ্যে কোনো বিকার নাই, তেমন কোনো আগ্রহ আমি দেখি না। তাদের একটা কমন চাওয়া আছে, সাধারণ চাওয়া, যে দেশটা ভালো হোক, ভালোভাবে চলুক, এখানকার মানুষ যাতে সুন্দর করে দুবেলা খেতে পায়, হুম। নিরাপত্তা পায়, তারপরে তাদের যাতে আপনার কারো যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়, হুম। ব্যবসা বাণিজ্য যাতে ভালো চলে এবং দ্রব্যমূল্য যাতে একটা স্থিতিশীল জায়গায় থাকে, যেখানে জনসাধারণ দুমুঠো খেয়ে পরে বাঁচতে পারবে, বাজারে গিয়ে সুন্দর করে বাজারটা করতে পারবে তার চাহিদা অনুযায়ী, এগুলো চায়। এই চাওয়ার মানুষগুলো হুম। কিন্তু খুব একটা রাজনীতি নিয়ে মাথা ঘামায় না। তো সেই জায়গাটা যেন ডক্টর ইউনূস রাজনীতি ৮ নিয়ে মাথা মাস ঘামায় না, হলো। কিন্তু নির্বাচন নিয়ে কি মাথা ঘামায় কিনা কি মনে করেন? জাস্ট দুই লাইন যদি আমার বলেন। মনে হয় না যে খুব একটা মাথা ঘামায়। আমি তো বাজারে যাই, নিজে বাজার করি, এবং হুম। আমি যে বাজারটাতে যাই এটা খুব বড় একটি বাজার, সেখানে তার পুরুষরাও যায়, তার মানে মহিলারাও এখন যায়। শান্তিতেই আছে বলে আপনি দাবি করছেন, যে শান্তিতে আছে যে কারণে আর আমার নির্বাচন কাছে নিয়ে তো আমার কাছে তো বেশ শান্তি লাগে সাগর ভাই। আমি কি করব বলেন, আমার কাছে শান্তি লাগে। এখন অন্য যদি বলে যে অশান্তি, তার ব্যাপার। তো আই হ্যাভ গট এন ইন্ডিভিজুয়াল অপিনিয়ন ফ্রম হুম। মাই পার্ট। আমি হুম। যখন মোহাম্মদপুর কাঁচা বাজারে যাই, এটা কিন্তু বড় একটা টাউন হল, কাঁচা বাজারটা কিন্তু অনেক বড়। সেখানে হুম। পুরুষরাও যান এবং ভদ্র মহিলারাও যান। তাদের গসিপিং কিন্তু আমি শুনি একটা প্রপার ডিস্টেন্স থেকে। তারা অনেকেই বলে যে ভালোই তো, সুন্দর,
ঝামেলা মুক্ত আছি। তো নির্বাচনের দরকার আছে, আমি কিন্তু এটা বলছি না যে নির্বাচন, অবশ্যই নির্বাচন দরকার আছে। নির্বাচন না হলে আপনি তাইলে তো আপনি ইলেকশন হবে, একটা পলিটিক্যাল পার্টি আসবে, নির্বাচিত সরকার আসবে, জনগণের অনেকেরই তো যারা রাজনীতি করেন তারাও তো চান নির্বাচনে অংশ নেবেন বা তার দল নির্বাচনে, এটার দরকার আছে। কিন্তু আমি যেটা বলছি যে একটি আন্দোলনের মাধ্যমে বা বিপ্লব যাই বলেন, যে যার মাধ্যমে একটি সরকার গঠিত হলো, এটাও কিন্তু এক ধরনের নির্বাচন। কারণ যারা এই বিপ্লব করেছে বা আন্দোলনটা করেছে তাদের মতামতের ভিত্তিতেই তো এই সরকারটা হয়েছে নাকি, আমি যদি ভুল না বলে থাকি। তারা কিন্তু দে হ্যাভ গিভেন এ কনসেন্ট টু ফর্ম এ গভর্নমেন্ট হেডেড বাই ডক্টর ইউনূস। তো সেখানে এই জায়গাটাকে আপনার অ্যাড্রেস করতে হবে, এটাও এক ধরনের ওয়ান কাইন্ড অফ ইলেকশন বা সিলেকশন। আমি ইসলামিক হিস্ট্রি থেকে বলি, আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উফাত হলো ওনার, উনি যখন উফাত হলেন, যে আমরা যা তিনি পৃথিবী থেকে যখন বিদায় নিলেন, তখন খিলাফতের সিলেকশন নিয়ে কিন্তু একটি মোটামুটি ইয়ে চলছিল, একটা সমস্যাই চলছিল যে কে খলিফা হবেন। এবং সেখানে মজলিস সূরার অন্যতম যিনি সদস্য ছিলেন আব্দুর রহমান বিন আউফ, তাকে প্রথম কিন্তু প্রস্তাব করা হলো যে আপনি খলিফা হবেন। কারণ আব্দুর রহমান বিন আউফ অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন, ধনী ছিলেন, অ্যারিস্টক্রেট ছিলেন। তিনি বললেন যে না, আমি হব না, আমি মজলিস সূরার সদস্য হিসাবেই যথেষ্ট। খলিফা ওমরকে বলা হলো, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওনাকেও বলা হলো, উনিও বললেন যে না। হযরত আবু বকর, সরি, খলিফা ওমর এবং আব্দুর রহমান বিন আউফ দুজনেই খলিফা আবু বকরের হাতে ধরে সমর্থন জ্ঞাপন করলেন। পরবর্তী সময় উসমান আসলেন, তারপরে হযরত আলী আসলেন, সবাই এসে হযরত আবু বকরকে নির্বাচন, ইট ওয়াজ আ ডেমোক্রেটিক প্রসেস, ইট ওয়াজ অলসো এন ইলেকশন বিফোর 1400 years ago। তো সুতরাং যারা আন্দোলনটা করলো, বিপ্লবটা করলো, তারা তাদের মতামতের ভিত্তিতেই কিন্তু বর্তমান যে সরকার পরিচালনা করছেন প্রফেসর ডক্টর ইউনূস, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ইলেকশন। এটা আমরা যেভাবেই বলি, এটা আমার একটা ইন্ডিভিজুয়াল অপিনিয়ন, আমি বলছি না যে আমার এটা সবাই অ্যাকসেপ্ট করবে, এটা আমার। তো এই সরকার বসেছে আপনার আপনার 5ই আগস্ট, 4 দিন পরে সরকার গঠন হলো। অগাস্ট মাসের 5ই আগস্টে আগের সরকার পড়ে গেল, পতন হলো, পরবর্তী সময় আসলো, এবং সেটা 8 মাস হলো মাত্র সামথিং। তো সেখানে 8 মাসে একটা সরকার কি কত ক্যারিসমেটিক দেখাবে? 8 মাসের একটা সরকার থেকে এত অত্যন্ত অল্প সময়ের একটি সরকার, সেই সরকারের কাছে আমাদের চাহিদারও কিন্তু একটু বেরোমিটার থাকবে। আমরা কতটুকু আমরা চাইতে পারি 8 মাসের একটি সরকারের কাছে সংস্কার, সেটা বিবেচনা রাখতে হবে। যতটুকু করবার কথাই আপনারা ততটুকু করতে পেরেছে বলে মনে করেন, যাতে একটা হানার মধ্যে বলার চেষ্টা করছি। হ্যাঁ, আমি তো বলছি যে দ্রব্যমূল্য তো একটি জায়গায় এসছে, এবার তো রমজানে মানুষ একটি সাধারণ একটা দ্রব্যমূল্যটা তো মোটামুটি স্থিতিশীল ছিল, মানুষ তো ইফতারি কিনেছে, ফল ফ্রুট কিনেছে, ভালোভাবে ঈদ করেছে। তো এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আর আমি তো যেহেতু নিজে বাজার করি, হ্যাঁ, ইফতারি কিনেছি, আমি জানি। চলতে থাকার বিনিময়ে কি সরকার লম্বা সময় ক্ষমতায় থাকবার কোনো প্রয়াস? না, আমি কিন্তু একবারও, সাগর ভাই, আমি এই ধরনের আনডেমোক্রেটিক এন্ড আনপার্লামেন্টারিয়ান কথা আমি বলবো না। আমি যেটা বলছি যে 8 মাস সময়টা খুব বেশি না, 8 মাসে অনেক বেশি আমরা কতটুকুন চাইতে পারি, তাই না? তো এখন দেশ চালানো খুব কঠিন ব্যাপার, এটা স্বীকার করতে হবে আপনাকে। এখন যে বিষয়টা আমি যেটাতে আসতে চাচ্ছি সেটা হলো এই যে সংস্কার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বাংলাদেশে এই দেশ স্বাধীন হওয়ার পরে এই যে রাজনীতির প্রসেস চলছে, এতে অনেক কিছু জট ঝামেলা তৈরি হয়েছে। এইগুলো যদি আসলে সংস্কারের মাধ্যমে এগুলোকে প্রপারলি অ্যাড্রেস করা যায়, এগুলোকে যদি একটি সলিউশনের জায়গায় আনা যায়, তাহলে পরবর্তীতে ধরেন ফ্যাসিস্ট বলেন, ডিক্টেটর বলেন, বা নির্বাচনে ম্যানিপুলেটিং বলেন, নির্বাচনকে নিজের দলের আয়ত্তে নিয়ে নেওয়া, ক্ষমতায় থাকা অবস্থায় এই জিনিসগুলো, এই উপসর্গগুলো ঘটবে না। এবং যেমন ধরেন, যদি কোনো ব্যক্তিকে যদি আমরা 2বারের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে না চাই, এটা যদি সংস্কারে এন্ডোর্স করা হয়, তাহলে কোনো ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হবেন না। তিনি যতই 5-10 বছর চালিয়ে যতই একেবারে জনপ্রিয়তার শীর্ষে থাকুন না কেন, তিনি আর হবেন না। যেমন আমেরিকার প্রেসিডেন্ট, তিনি যতই জনপ্রিয় হন না কেন, তিনি 2বারের বেশি আর নির্বাচিত হবেন না। এখানেও গ্যাপ আছে। বিএনপির ওই প্রস্তাবের মধ্যে অনেকে বলছে গ্যাপ আছে, পর 2বার হতে পারবে না এটা বলা হচ্ছে, কিন্তু জীবনে 2বারের বেশি হতে পারবে না কেউ, এটা বলা হচ্ছে। আমি যেটা আমার ওপিনিয়ন দিয়ে, আমিও তো একটা সিনিয়র সিটিজেনের জায়গায় পৌঁছে গেছি। আমার কথা হলো 2বার যিনি পরপর না, 2বার যিনি হয়েছেন আর হতে পারবেন না, জীবনে তিনি হতে পারেন। আমেরিকাতে ওই প্রস্তাবের মধ্যে একটু ফারাক আছে, সেটাই বলতে চাচ্ছি। সেটা ভিন্ন আলোচনা। আমেরিকা শুধু একবার ব্যত্যয় ঘটেছিল,
সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলাকালীন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টকে 3বার করা হয়েছিল বিকজ অফ দ্য এমার্জেন্সি, and it was particularly a particular change according to the situation prevailing for second world war. এইটাই, কিন্তু তারা আর এটাকে এনকারেজ করেননি। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট শুধু 3বার হয়েছিলেন, ফর হোয়াট টাইম? কিন্তু আমার প্রশ্ন হলো এই 2বার এর বেশি যদি কেউ প্রধানমন্ত্রী না হয় তাহলে লেগেসি তৈরি হবে না। জি, ঠিক আছে, বংশানুক্রমিক রাজনীতিটা, বংশানুক্রমিক রাজনীতিও খারাপ। জি, এতে মেধার যাচাই হয় না। আপনি মনে করছেন যে আওয়ামী লীগের ট্যালেন্টেড লোক হয়। আপনি শেষ করেন, আপনি বলে শেষ না, আমি এখানে আপনার পর্বটা এখানে শেষ করতে যাচ্ছি। আপনি যতটুকু বোঝাতে চেয়েছেন বা যতটুকু আমি বুঝতে পেরেছি যে আপনি মনে করছেন যে আওয়ামী লীগের কোনোভাবেই ফিরে আসার কোনো সম্ভাবনা আপনি দেখছেন না, এটা আমি এখন পর্যন্ত দেখছি না, দেখছেন না। আর একটু কথা আমি বলবো বলে নেই, কোন ব্যক্তির ব্যক্তিগত মেধা যদি থাকে এটার মূল্যায়ন হওয়া উচিত। কোন ব্যক্তি যদি বারবার নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হন, তার পরিবারের মধ্যে এক ধরনের লেগেসি তৈরি হয়, বংশানুক্রমিক শাসন, যেটা অনেক সময় ভালো হয় না। আপনার প্রধানমন্ত্রী একাধিকবার নির্বাচিত হয়েছেন, তার ছেলেই যে তার মতো যোগ্য হবেন এমনটা তো নয়। তার এই বংশের বাইরেও তো অনেক লোক অত্যন্ত মেধাবী হতে পারেন, যিনি রাষ্ট্রকে পরিচালনা করতে পারেন, সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে সরকার পরিচালনা করতে পারবেন। তো সেই সুযোগটা কেন একজন মেধাবী লোককে আমরা দিব না? এইটা হলো আমার কথা। ধন্যবাদ। আমি কি এখানে শেষ করব? জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। আসছি, অন্যান্য কথা থাকলে আপনি বলবেন অবশ্যই। যারা পলাশ চৌধুরী, আপনি বলবেন। জি, ঘুরে ফিরে কথা আমরা একটাই বললাম যে ফরদ ভাই যেমনটা বললেন, তারপরে আমাদের ছোট ভাই নায়েম যেটা বললেন, কিছুটা হয়তো ইসমাইল সম্রাট আমাদের স্নেহের অনেক ভালো একজন পলিটিশিয়ান, উদীয়মান, কথার কিছুটা হয়তো মানে রাগ, ক্ষোভ, অভিমান এটা আমাদেরও আছে যে সরকারটা যদি বিপ্লবী সরকার আকারে নিত, যেটা আমরা শুরু থেকে বলে আসছিলাম, তাহলে হয়তো অনেক কিছু করে ফেলানো যেত। কিন্তু সরকার এখানে অতি মহান অথবা অতি মানে বিনয়ী এবং সবাইকে নিয়ে অ্যাকোমোডেট করার একটা প্রচেষ্টা চালিয়েছে, যেটা সরকারের জন্য এখন ইতি বিপরীত হয়েছে বলে আমি মনে করি। আর যেহেতু বাংলাদেশ আমাদের মস্তিষ্কে মনোজগতে আমরা এক জায়গায় স্থির থাকতে পারি না, সুতরাং ওই যে বিপ্লবী সরকার যদি শুরুতেই হয়ে যেত, তাহলে বিপ্লবী সরকার ওই যে যেটা এখন জনগণ আশা করে যে 8 মাস কি সংস্কার হলো, 7 মাস কি হলো, 9 মাসে কি হবে, 14 মাসে কি হবে, এই কথাগুলো কিন্তু বিপ্লবী সরকারের ক্ষেত্রে প্রযোজ্য হতো না। তখন তারা সংবিধান কিছু থাকতো না, যেমন ইচ্ছা তেমন করে সেটা করে ফেলতে পারতো। ফরহাদ ভাইয়ের সাথে মানে ওনাকে শ্রদ্ধা জানিয়ে একমত যে যেভাবে ব্যাখ্যা করুক না কেন, আপনি সেদিন যদি 8 তারিখে সেই শপথ অনুষ্ঠানের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সবাই এক বাক্যের সমস্বরে বলেছিলেন যে আমরা এই সরকারকে কোনো সময়সীমা দিতে চাই না, যৌক্তিক সময়সীমা আমরা দিতে চাই, যৌক্তিক সময় দিতে চাই। এখন যে যৌক্তিক সময়টা এখন এসে আপনার কাট অফ টাইমে চলে যাচ্ছে, জামাতের একটা জায়গাতে যাচ্ছে। আমি আপনাকে একটা কথা মানে আমার ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত তথ্য উপাত্তর বিশ্লেষণে বলতে চাই, নির্বাচনটা আগামী বছরে একেবারে সমূহ সম্ভাবনা হলো যে কি এই মে মাসেই আগামী বছর এই নির্বাচনটা হবে। এটা জুন না, অনেকে মনে করে যে আগামী 5 বছরের নির্বাচন হবে কিনা সন্দেহ আছে। এরকম এটা যদি অনেকের মনে করে তো ঠিক হয়, আমি ওদের মনে করার সাথে শ্রদ্ধা জানাই। আমি আবার বলি সেখানে আবার প্রফেসর ইউনূস সাহেব থাকবেন না, কারণ উনি ওনার জায়গাটাতে ওনার প্রিন্সিপালটাকে উনি এখানে এসে ধুলাই মিশিয়ে দিবেন না, উনি ওনার কথা থেকে এক চুলও নড়বেন। এটা হলো আমার ব্যক্তিগতভাবে ওনার যতটুকু অ্যানালাইসিস করা গেছে, বোঝা গেছে ওনার ব্যক্তিত্বের প্রতি বিশ্বাস, যেটা আন্তর্জাতিক মহলে যে আজকে যে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীরা আসলেন, সেই কিছুক্ষণ আগে দেখা হলো, আপনার শো কালেরই আমি নিউজটা দেখছিলাম, তারাও পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে প্রফেসর ইউনূস সাহেবের মানে এই সংস্কারের পদক্ষেপগুলোর উপরে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। তাহলে দেশি বিদেশি যাই আমরা বলি, সবাই কিন্তু একটা মানে সংস্কারের মানে চাপ উপরে রয়েছে, সরকারের উপরে রয়েছে। এখন যদি এখানে ওনাকে এই সুযোগটা দেয়া না হয়, তাহলে আমি মনে করি যে এটা জাতি আরো বড় সংকটে পড়বে। এখন তো মনে হচ্ছে ছোট, কারণ উনি যদি একটা জায়গায় ফেড আপ হয়ে যায়, উনি যদি কোনো কারণে যদি ফেড আপ হয়ে বলে আমি রিজাইন করবো, আমি চলে যাচ্ছি, তাহলে দেখেন বাংলাদেশ এখন কোথায় গিয়ে দাঁড়াবে। এখন চুপ যদি এরপরে কোনোভাবে সাহসী হয়ে যদি বলে যে কি আমি একটা আপনাদের জারি করে দিলাম, হ্যাঁ আমি ওই যে পার্লামেন্ট বিলুপ্তি হয়েছে পার্লামেন্টটা আবার পুনর্জাগর করে দিলাম, এখন তো এটা একটা উদ্ভট মানে উটের পেছনে মানে পিঠে উঠে বাংলাদেশ চড়ছে। কে যেমন এই সরকার তার আইডেন্টি ক্রাইসিসে ভুগছে, যে তারা বিপ্লবী সরকারও না, তারা গণতান্ত্রিক সরকারও না, সাংবিধানিক সরকারও না, এই যে একটা ক্রাইসিসে পড়ে তারা এখন এটা ভুগছে, বিদায় তারা এই প্রশ্নের সম্মুখীন হচ্ছে। এটা হওয়াটা স্বাভাবিক। সরকারের ভিতরে সকল যে উপদেষ্টা আছে তারা যে ভালো, আমি এক বাক্যও বলবো না, কিন্তু আমরা তো সেখানে কয়েকজন উপদেষ্টাকে আমরা বুঝতেই পারি যে তারা তাদের সততা, নিষ্ঠা এবং অভিজ্ঞতার আলোকে, বিশেষ করে প্রফেসর মোহাম্মদ ইউনূস একাই তো 100,
উনি একাই 100। কেন ওনাকে এত ভাবে মানে মানে আমরা ইরিটেটেড করছি? কেন আমরা এই 2 মাস 3 মাসের জন্য আমরা কেন ওনার কাছ থেকে একটা টেস্ট, ওনার কমিটমেন্টের একটা জিনিস আমরা মানে যেতে চাচ্ছি? আপনি মনে করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কমিটমেন্ট দিয়েছে সেই কমিটমেন্ট পর্যন্ত অপেক্ষা করা দরকার, এর মধ্যে তাকে আর ঢাকাঢাকি না করাটাই শ্রেয়, তার কাজটা করতে দেওয়া হবে। আর দুটি পয়েন্ট আছে আপনার কাছে, ছোট ছোট করে যদি একটু আপনার কাছে শুনি। এক হলো নাহিদ ইসলাম, মানে এনসিপির প্রেসিডেন্ট নাহিদ ইসলাম বলেছে যে সারা বাংলাদেশের সকল প্রশাসনের পুরো দখলে রয়েছে বিএনপি। আপনি কি তাই মনে করেন যে বিএনপির দখলে কি পুরো প্রশাসন রয়েছে? আর দ্বিতীয়ত হলো যে পাকিস্তানের পররাষ্ট্র সচিব এসেছে বাংলাদেশে, পররাষ্ট্র সচিবের সাথে দ্বিপাক্ষিক একটা বৈঠক হয়েছে এবং অনেক কথাবার্তা হয়েছে, সেটি খুব ভালোভাবে ফরহাদ হোসেনের কাছ থেকে জানবো। আপনার কাছে একটু জানতে চাই, এটাকে আপনি কিভাবে দেখছেন, খুব ছোট করে। আমি এটা অত্যন্ত পজিটিভলি দেখি। তার আগে আমি নাহিদ ইসলামের বক্তব্যটা বলি। আমি তার বক্তব্যটা সে যেভাবে বলেছে ঠিক একইভাবে এভাবে না হোক, কিন্তু কথাটা হলো যে কি, বঞ্চিত যে কর্মকর্তারা ছিলেন, যেটা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, এখন নাহিদ ইসলামদের পার্টি, তারপর নাইমদের পার্টি, ওনারা তো একসাথে এখনই বিসিএস ক্যাডারের সব লোকজন তাদের কাছে নাই। তো এই কথাটা প্রকারান্তরে এটা যারা বঞ্চিত হয়েছে তারা বিএনপির লোকজন, জামাত ইসলামের লোকজনে বঞ্চিত হয়েছে প্রশাসন ক্যাডার। এখন তাদেরকে যখন এই সরকার অ্যাকোমোডেট করা শুরু করেছে, যখন বঞ্চিত যারা হয়েছে তাদের বৈষম্যের শিকার হয়েছে, তাদের অ্যাকোমোডেট করতে গিয়ে তো সেখানে বিএনপি জামাতের লোকে আসবে। সেখানে নাহিদ ইসলাম শুধু বিএনপির কথাটা বলাটা ঠিক হয়নি, সেখানে জামাতের লোকও তো আছে, জামাতের লোক। আর ওদের থাকাটা কোনো অন্যায়ের কিছু না, যে ওরা তো এনাফ সময় পায়নি, তারা তো মাত্র দল গঠন করেছে। সুতরাং এই হিসাবে আমি মনে করি যে এই কথাটা যথার্থতা আছে। তবে শুধু এক দলের উপর দায়টা চাপানো, বিএনপির কাছে চাপানো, এটা অনেকটা অন্যায় হয়েছে। সেখানে জামাতও অনেক আগের দল, বিএনপিও অনেক আগের দল। সুতরাং জামাত ইসলামের প্রশাসন বলেন, বিভিন্ন পেশাজীবী সংগঠনে জামাতেরও প্রভাব আছে, বিএনপিরও আছে, এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি গুলার এই অবস্থাতে সুষ্ঠু নির্বাচন বা নিরপেক্ষ নির্বাচন হবে না বলেছে নাহিদ ইসলাম, তার মানে তার কথা সঠিক না। এটা তো এখন যদি যখন বৈষম্য নিরসন করতে গেলে যারা পদায়িত হয়েছে তারা তাদের যোগ্যতার বলে হয়েছে। এখন তারা কোন দলের মানে প্রোটেকশন বা সমর্থক মনোমস্তিষ্কে লালন করেন, তারা তো কোনো না কোনো দল করেন বিদায় তারা বৈষম্যের শিকার হয়েছে। তারা বিগত সরকারের, স্বৈরাচারী সরকারের তারা নিষ্পেষিত হয়েছে, এখন তারা তাদের অধিকার ফিরে পেয়েছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, নাহিদ ইসলাম এই কথাটা বললে বা এনসিপি এই কথাটা বলে আরো খুশি হতাম। এখনো যারা আওয়ামী লীগের আমলের সুবিধাভোগী সরকারি আমলারা, যেগুলা মানে ঘাপটি মেরে বসে আছে, তাদেরকে চিহ্নিত করে খুব দ্রুত অপসারণ করা উচিত। আমি মনে করি এই জায়গাটাতে আরো বেশি জোর দেওয়া হবে। আর সেকেন্ড কথা হলো যে এই যে আমাদের কূটনীতির একটা অগ্রগতি পাকিস্তান প্রসঙ্গে, এটা তো একটা অগ্রগতি। আমরা কি এটা 15 বছর পরেও মানে এই বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে এই পররাষ্ট্র সচিব পর্যায়ে, কিন্তু আমার বক্তব্যটা হলো যে কি, এখানে বাংলাদেশ কয়েকটা জিনিস খুব সিগনিফিকেন্টলি বলেছে, যে 71-এর সেই গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে, এই ব্যাপারে আলোচনা করতে পাকিস্তান সম্মত হয়েছে, দিস ইজ অফিসিয়াল স্টেটমেন্ট। তারপরে দ্বিতীয়ত, বাংলাদেশ থেকে লুট হয়ে যাওয়া ওই যুদ্ধকালীন সময় বা তার আগে, বাংলাদেশের যুদ্ধের আগে যেই সম্পদগুলো ছিল সেই সম্পদগুলো ফিরে দেওয়ার জন্য তাদের কাছে ক্লেম করা হয়েছে 4 বিলিয়ন। তারা সেটা দেওয়ার জন্য এবং সেই ব্যাপারে কিভাবে দেওয়া যায় এই ব্যাপারে তারা কথা বলতে ধন্যবাদ। এটা তো বাংলাদেশের মানে বড় অর্জন, এটা তো প্রফেসর ইউনূস সাহেবের বড় অর্জন। চীন আমাদের দেশে বড় বড় বিনিয়োগ নিয়ে আসতেছে, কারণ আমরা এক কেন্দ্রিক পররাষ্ট্রনীতি থেকে ভারত কেন্দ্রিক পররাষ্ট্রনীতি থেকে আমরা সরে এসেছি। কিন্তু এটা একটা পলিটিক্যাল সরকার যদি হতো, পলিটিক্যাল সরকার যদি হতো, তাকে অনেক কিছু ভাবতে হয়। সাগর ভাই প্লিজ, আমি জনগণকে বলবো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সকল রাজনৈতিক দলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ থাকবে, অনেক রাজনৈতিক দলের সদিচ্ছা থাকলেও অনেক সময় তাদের কর্মীদের, নেতাদের চাপে তারা সংস্কার করতে পারে না। তারা অনেক কিছুই তারা করতে পারে। যেমন হাসিনার বিচার করতে গেলে বিএনপি ক্ষমতা আসার পর 14 বার আওয়ামী লীগ যে দলের সন্ত্রাসী দল, টেরোরিস্ট দল, বিএনপি কে প্রতিটা পদে পদে বাধা দিবে। বাংলাদেশ আরো 173 দিন নয়, 2073 দিনের হরতালের মুখোমুখি বাংলাদেশ হবে। তাহলে একটা পলিটিক্যাল সরকারের আগে আমরা চাই যে এই সরকারের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া শুরু হয়ে অন্তত 2-4টা বিচার শেষ হয়ে যায়। উনি যে টাইম ফ্রেম দিয়েছে, এটা আমি ওটার বাইরে যেতে বলছি। আমি বলছি যে এইটুকু পর্যন্ত মানে একটু টলারেন্সের থেকে সরকারের উপরে বিচারের জন্য তাগিদ দেওয়া এবং মৌলিক সংস্কারগুলোর প্রেক্ষাপটে, প্লিজ ভাই প্লিজ, বিএনপি সংস্কারের উদ্যোক্তা, তাহলে বিএনপি শুধু একটু জাস্ট নেতৃত্ব দিয়ে, তারা শুধু জাতীয় ঐক্যের ডাকটা দিয়ে, সেটা নিয়ে প্রফেসর ইউনূস সাহেবের কাছে প্রস্তাবটা সবাই নিয়ে দিলে এটা বিএনপির অর্জন। কারণ 31 দফা সংস্কারের ভিতরে এই সংস্কারের 80% লুকায়িত আছে। সুতরাং বিএনপি যদি এই মানে অগ্রণী ভূমিকাটা পালন করে, জাতি প্রতি মুহূর্তে বিএনপিকে স্মরণ রাখবে। এটাই আমাদের কথাটা হচ্ছে, বিএনপিকে আমরা এই জায়গায় উন্নত হতে দেখতে চাই। আর প্রফেসর ইউনূস সাহেবকে দিয়ে যতটুকু সম্ভব এই মাল্টি ডাইমেনশনাল কূটনীতির মাধ্যমে চীন, পাকিস্তান, আমাদের এই অঞ্চলের দেশগুলো থেকে যতটুকু এগিয়ে না সম্ভব, যে আপনি আপনার সেটা আমাদের জন্য ভালো।
ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা পলাশ চৌধুরীর সাথে একমত কিনা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। আপনাদের মতামত করে আমরা দেখবো। যারা ইসমাইল সম্রাট, আপনি বলতে হবে। জি সাগর ভাই, ধন্যবাদ আপনাকে আমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। দেখুন, আমি পলাশ ভাই সহ বাকি সবার কথাই মনোযোগ দিয়ে শুনেছি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে একটা, সেটা হচ্ছে আমাদের গত 15 বছর বলেন বা 17 বছর বলেন, এই যে দীর্ঘ ইতিহাস, এই ইতিহাস আমাদের সংগ্রামটা ছিল কিসের জন্য? খুনি হাসিনা এবং আওয়ামী লীগের সাথে বাংলাদেশের মানুষের সংগ্রামটা ছিল মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য, হুম। জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য। এই সংগ্রামের মধ্য দিয়েই কিন্তু 24-এর মহান গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আপনি দেখুন যে পরাদ ভাই একটা কথা বলেছে যে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষের বিশাল একটা অংশ নির্বাচন চাচ্ছে না বা তারা নির্বাচন নিয়ে কথা বলতে অনাগ্রহী। এই যে তারা অনাগ্রহ প্রকাশ করছে, এটা কেন করছে? এটা করছে এই কারণে, গত 15 বছরে বাংলাদেশের মানুষের কোনো মতামতকে মূল্যায়ন করা হয় নাই। অর্থাৎ পরপর 3টা জাতীয় নির্বাচন করেছে বিনা ভোটে। মানুষ বিরক্ত হয়ে গেছে যে দূর, আমি ভোট দিলেও কি না দিলেও কি। মানুষ এখনো সেটাই ভাবছে। এই যে মানুষের মধ্যে যে নির্বাচন নিয়ে পজিটিভ ধারণা, এটার জন্য তো আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ওয়ার্ক দেখছি না, কোনো সচেতনতামূলক ক্যাম্পেইন দেখছি না। এটা তো হওয়ার কথা ছিল। বাংলাদেশের মানুষ এখন সরাসরি নির্বাচনের বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছে। এটা গণতন্ত্রের জন্য, একটা উন্নয়নশীল রাষ্ট্রের জন্য একেবারে সরাসরি আমি মনে করি ধ্বংসাত্মক একটা চিত্র। মানুষকে যে কোনো ভাবে আপনি নির্বাচন কেন্দ্রিক করতে হবে, তা না হলে তো আপনি জনপ্রতিনিধি খুঁজে পাবেন না। আপনি দিন শেষে এই সরকারকে দিয়ে কতদিন চালালেন? আমি ধরে নিলাম জুন না, আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত চালাবেন, তারপরে আপনাকে নির্বাচন দিতে হবে না? জনগণের মতকে উপেক্ষা করে আপনি কতদিন পর্যন্ত চলবে? তা আমি এই জন্যই বারবার বলছি যে নির্বাচন আপনাকে দিন শেষে যেহেতু দিতে হবে, আপনাকে নির্বাচন দেওয়ার জন্য যা যা সংস্কার সেগুলো করেন না। সেগুলো করলে অটোমেটিক সংস্কার হয়ে যাবে যখন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য একটা মাত্র উপায় জনগণের হচ্ছে সরকার কি আপনাকে এই কাজগুলি কি চালিয়ে নিতে পারবে বলে মনে করেন? আমি তো মনে যে করছি কয়েকটা যুক্তি জনগণের দিল, সরকার যদি পলাশ চৌধুরী খুব প্রতিষ্ঠিত হয় স্পষ্টভাবে অবশ্যই পারবে, কয়েকটা ওয়াই যুক্তি নট। দিয়েছে। আমরা সামনে যে নির্বাচিত পারবে না কেন সরকার সেটাও আসবে। বলেছে, পলাশ চৌধুরী পারবে না কেন সেটাও বলেছে। সেটা কি আপনি একমত কিনা? না, আমি এই প্রশ্নের সাথে একমত না, কারণ 5 তারিখের আগে যে সরকারগুলো ছিল, রাজনৈতিক সরকার, গণতন্ত্রের সরকার, নির্বাচিত সরকার, সবকিছু 5 তারিখে ক্লোজ হয়ে গেছে। 5 তারিখে বাংলাদেশের মানুষ, দেশপ্রেমিক ছাত্র জনতা অনেক সচেতন হয়েছে। আপনি দেখবেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম এই টক শোতে, যখন নির্বাচিত সরকার আসবে তখন যদি সে জনগণের মতকে উপেক্ষা করে আবার মানুষ রাস্তায় নামে, কারণ মানুষের মধ্যে এখন ভয়ভীতি চলে গেছে। যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ, যেখানে বৈষম্য সেখানে আন্দোলন। তো এটাকে মাথায় রেখেই কিন্তু নির্বাচিত সরকার পথ চলতে হবে। সুতরাং এটা চারটিখানে কথা না। আমরা বড় রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে ছোট রাজনৈতিক দল, প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে আমরা কিন্তু এখন জনগণের সাথে যে একটা সম্পৃক্ততা, জনগণকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করা, জনগণের মতকে উপেক্ষা না করা, এগুলো আমি মনে করি যে দেখছি, এটা আমরা বাংলাদেশের জন্য পজিটিভলি দেখছি। আপনি যদি অল্প সময়ের জন্য সংস্কার চান তাহলে অনির্বাচিত সরকার, আপনি যদি সাস্টেইনেবল সংস্কার চান দীর্ঘ সময়ের জন্য, তাহলে আপনাকে নির্বাচিত সরকারের পক্ষে হাঁটা ছাড়া বিকল্প কোনো ওয়ে আপনার কাছে আছে বলে আমি মনে করি না। তো সুতরাং এই জায়গাগুলো আজকে দেখুন, নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন যে প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় এখন বিএনপির লোকজন, এই কথাটা যত স্ট্রংলি বলেছে, তিনি এই কথাটাও বলতে পারতো সে যে স্বৈরাচার শেখ হাসিনার আমলে যে সচিবরা ছিল তারা এখন পর্যন্ত কিভাবে বহাল তবিয়তে সচিবালয়ে আছে। এটা তো আরো সাংঘাতিক লিগেশন যে তার শেখ হাসিনার আমলাদরা এই সরকারের মধ্যে কেন থাকবে। এটা আরো বেশি জোর দিয়ে বলার কথা ছিল, যতখানি কথা সে বিএনপি কে নিয়ে বলেছে। আমি মনে করি যে এগুলো আপনার সাথে, এবং ধরেন একটা রাজনৈতিক দলের সাথে অন্য একটা রাজনৈতিক দলের মতবিভেদ বা মতানৈক্য সৃষ্টি হয় এই ধরনের স্পেসের কারণে। কারণ আমরা একটা প্রশ্নে আমরা সবাই না বলেছি, সেটা হচ্ছে খুনি হাসিনাকে কোনো রাজনৈতিক ভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না, এবং তাকে যারা সহযোগিতা করেছে গত 15 বছরে সেই সকল আমলাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি সরাসরি। তা আমাদের প্রত্যেকটা স্পেসে কিন্তু সেরকম একটা ধরেন একটা মূল্যায়ন থাকার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি যে এখনো পর্যন্ত সরকারের বিভিন্ন অধিদপ্তর শেখ হাসিনার যেই সৃষ্টি করা আমলা ছিল তারাই পরিচালিত করছে। তো এটা আমি মনে করি বাংলাদেশের জনগণের জন্য, রাজনৈতিক দলের জন্য এটা এক প্রকার, বাংলাদেশের মানুষের জন্য দুঃখজনক, রাজনৈতিক দলগুলোর জন্য এটা এক প্রকার লজ্জা যে তারা কেন আন্দোলন সংগ্রাম করে সরকার থেকে আদায় করতে পারে না এই বিষয়টা, যে আপনি খুনি হাসিনার সব আমলাদেরকে ত্যাগ করে দেন। আপনি খুনি হাসিনার সাথে সরাসরি যারা ছিল, যারা দুর্নীতিকারী ছিল, যারা এই দেশটাকে গণতান্ত্রিক রাষ্ট্র থেকে ফ্যাসিবাদ কায়েম করেছে এই দেশে, তাদের বিরুদ্ধে জনগণের যে অবস্থান, জনগণ খুশি হতো। আপ টু বটম আপনি যদি বিশেষ কিছু করতেন, এগুলো করার জন্য কত বছর সময় লাগবে? এগুলো করার জন্য তো আপনার বছরকে বছর, মাসকে মাস টাকা লাগে না। এগুলো হচ্ছে ক্যাবিনেটে আপনি একটা সিদ্ধান্ত নেবেন যে যারা খুনি হাসিনার আমলে এই কাজ করেছে, যারা এই জায়গায় পদায়ন ছিল, তাদেরকে আমরা এই সরকারে রাখবো না, কারণ এটা জনগণের সরকার, এটা বিপ্লবী সরকার। তো এটা বলে দিলে তো অসুবিধা কোথায় ছিল? আপনি দেখেন যে জনগণ খুবই আপনাকে সাড়া দিবে, কিন্তু এই সরকার এখনো পর্যন্ত চ্যালেঞ্জ নিয়ে সেই ধরনের কোনো কাজ করে নাই। কারণ এই সরকারের উপদেষ্টারা, আমি আরেকটা কথা স্পষ্ট করে বলি, পলাশ ভাই যে কথাটা বলে গেছেন যে সরকারের যখন শপথ অনুষ্ঠান হয়েছিল সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল ছিল এবং সবাই খুশি হয়েছে।
আমি এই কথাটার সাথে সরাসরি দ্বিমত পোষণ করি। সেখানে বঙ্গভবনে আমিও ছিলাম এবং আমাদের যে রাজনৈতিক দলগুলো ছিল তারা উপদেষ্টাদের যখন শপথ নিচ্ছিল তখন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছি তিনি, আমরা এখনো বলছি যে তিনের ব্যাপারে আমাদের কোনো ইয়ে নেই, কারণ বাংলাদেশের যে দুরবস্থা গেছে এটা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া অন্য কেউ কারো পক্ষে টেনে নেওয়া সম্ভব না। কিন্তু অন্য উপদেষ্টা যারা শপথ নিয়েছে তাদেরকে দেখে আমরা ব্যথিত হয়েছি। আমরা একেবারে ধরেন এই বিস্ময় প্রকাশ করি যে তারা কোত্থেকে আসলো। তো এই যে একটা অবস্থান, আপনি তো ধরেন একজন দিয়ে তো পুরো রাষ্ট্র আপনি চালাতে পারবেন না, বাকিরা যদি সৎ না হয়, সচিব সৎ, বাকিরা যদি সৎ হয় আপনি তো মন্ত্রণালয় চালাতে পারবেন না। তো এই সরকারেরও সেটা ভুলে গেলে চলবে না আমাদেরকে, যে আমরা বারবার বলছি ডক্টর মোহাম্মদ ইউনূস সব ঠিক আছে, তিনি একাই 100, কিন্তু তিনাকে তো কাজ করাতে হবে মানুষদেরকে দিয়ে। সেই মানুষগুলোকে নিয়েই আমাদের প্রশ্ন, যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়তো তারাই একসময় বিতর্কিত করবে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যেই গণতন্ত্রের যে নৌকা কাঁধে নিয়েছে সেই নৌকাকে নির্বাচন পর্যন্ত নিয়ে যাবে এবং তিনি সঠিক অর্থে দায়িত্ব পালন করে বাংলাদেশের মানুষকে একটা জনগণের সরকার উপহার দিয়ে যাবে। কিন্তু তার ভেতরে তো আপনার চারপাশে অনেকগুলো স্বৈরাচারের দোসর, রয়ের এজেন্ট, বিভিন্ন এজেন্ট ঢুকে গেছে। তো তার থেকে সরকারকে সতর্ক থেকে আমি মনে করি যে আগামী দিনে পথ চলতে হবে। তা না হলে নির্বাচন যত সামনে আসবে তত বাংলাদেশের মানুষ ধরেন অশান্তি দেখবে এবং বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো এটা মাথায় রেখেই বর্তমান সরকারকে সংস্কারগুলো করতে হবে, যে একটা প্রিপেয়ার ইলেকশন দেওয়ার জন্য যা যা করা দরকার, কারণ গত 3টা বছর তো 3বার ইলেকশন ছিল না, সুতরাং সেখানে মানুষ দেখে নাই প্রিপেয়ার ইলেকশন কাকে বলে। মানুষ এই তরুণ প্রজন্ম বিশেষ করে যারা 24-এর গণ অভ্যুত্থানের সাথে ছিল তারা কখনো প্রিপেয়ার ইলেকশন দেখে নাই, যে ইলেকশন বলতে কি বোঝায় সেটা এবার বুঝবে। সুতরাং এই ইলেকশনটা খুবই একটা চ্যালেঞ্জিং ইলেকশন। আমি মনে করি এখানে প্রত্যেকটা দলের প্রত্যেকটা প্রার্থীকে সম সুযোগ সমানভাবে মূল্যায়ন করতে হবে, এটা সরকারকে মাথায় রেখেই আগাতে হবে।